সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশেষ আয়োজন বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষণ রাজকথনে। আলোচনার জন্য আমার সঙ্গে উপস্থিত আছেন ব্যারিস্টার হক ইমানুল হামিদ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; ব্যারিস্টার মোহাম্মদ আলী আক্কাস চৌধুরী, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; ব্যারিস্টার মুফতি ইসলাম, কমনওয়েলথ সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটর ও এক্স চেয়ারম্যান অফ কনজারভেটিভ পার্টি, লন্ডন ইস্ট হ্যাম। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি, ব্যারিস্টার ইউসুফ রেজা। সুপ্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয়ে আমরা নির্ধারণ করেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত। দ্বিতীয়ত, ক্ষমতার দৌড়ে এগিয়ে বিএনপি নাকি জামাত। আমাদের সম্মানিত অতিথি এই দুটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষণ করবেন। আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি ব্যারিস্টার হক ইমানুল হামিদ। ব্যারিস্টার হক ইমানুল হামিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে। আমি প্রথম কোয়েশ্চেন আপনার কাছে রাখতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ ব্যারিস্টার রেজা, থ্যাংক ইউ দর্শকবৃন্দ। আপনি যে কোয়েশনটা করলেন সেটা বর্তমান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশন। জনগণ জানতে চায়, রাজনৈতিক দলগুলো জানতে চায়, এবং বর্তমান সরকারের এটা একটা বিশাল ইস্যু যেটা ওনাদেরকে অ্যাড্রেস করতে হবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে কতদিন সময় দরকার বর্তমান সরকারের। আসলে দেখেন, এই সরকার এমন একটা পরিস্থিতিতে আসলেন যখন দেশে অ্যাডমিনিস্ট্রেশন বলতে কিছু ছিল না। 3 দিন, 5ই অগাস্ট থেকে 8ই অগাস্ট পর্যন্ত 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। জনগণ রাস্তায়, আগের সরকার তাদের যে পার্লামেন্ট, সমস্ত এমপি, সমস্ত মন্ত্রী পরিষদ, সচিব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের সমস্ত সহায়ক শক্তি, পুরো একটা গভর্নমেন্ট পালিয়ে গেল। সেই অবস্থায় প্রফেসর ইউনূস 8 তারিখে একটা সরকার গঠন করলেন, সাধারণ জনগণের সমর্থন নিয়ে, সেনাবাহিনীর সমর্থন নিয়ে, এবং টু সাম এক্সটেন্ট সমস্ত পলিটিক্যাল পার্টির সমর্থন নিয়ে। সেক্ষেত্রে এখন এই সরকার যদি, সরকারের প্রধান কাজ হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, এটা তাদের প্রথম কাজ। এই কাজটা এখনো ওনারা সম্পূর্ণ করতে পারেন নাই। পরবর্তীতে যেই সব ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা সংস্কারের কথা বলতেছে। টু সাম এক্সটেন্ট বড় ধরনের সংস্কারের প্রয়োজন আছে সেইটা। তারপরে হচ্ছে ইকোনমিক দিক থেকে দেশের অবস্থা খুবই খারাপ। ইকোনমিক সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট দরকার, সেজন্য এই সরকারকে কাজ করতে হবে। এর পরের কোয়েশন হচ্ছে সরকার কতদিন থাকবে। এই সরকার কতদিন থাকবে এইটার সাথে আরেকটা কোয়েশন পরবর্তীতে চলে আসে, ইলেকশনটা কবে হবে, কিভাবে হবে, এবং আরেকটা সরকার না আসা পর্যন্ত তো এই সরকার ক্ষমতা ছাড়তে পারতেছেন না। নিয়মতান্ত্রিক ভাবেই আরেকটা সরকার সেটেল হওয়ার পরে ওনাদেরকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। এটাই হচ্ছে যে এই সরকারের মেয়াদকাল কতটুকু সেটা। মানে এখন আমার প্রশ্ন, ইমাদ ভাই, যেটা বাংলাদেশের যে অবস্থা দেখছি আমরা, যে এই আমরা শুনছি যে সরকারের দেশের বিভিন্ন মানে প্রতিষ্ঠানে যে সংস্কার রয়েছে, দলগুলোর যে সংস্কার, এই সংস্কার কতদিন লাগতে পারে? এটা কি আদৌ সম্ভব কিনা, বা এটা করলে কতটুকু মানে সময় কি কতদিন হতে পারে আপনার মনে হয়? আপনি কি ভাবছেন এই বিষয়ে? আসলে অতীতের যে সরকারগুলো এসেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারগুলো তো 3 মাসের মতো ছিলেন।
নাইনটি জি, ওয়ানের 96-এর, বাট 2006-এর পরে যে সরকারটা আসলেন সেটা ছিল 2 বছর। এখন বর্তমান যে সরকার সেটা কিন্তু অতীতের সরকারের তুলনায় ভিন্ন। কারণ হচ্ছে অতীতের সরকারগুলো যখন ক্ষমতা নিয়েছিল, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট বলেন বা ইন্টারিম গভর্নমেন্ট বলেন, তখন দেশের ওভারঅল সেট আপ, যেটা একটা সরকার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সেট আপটা কিন্তু ভেঙে ভেঙে ছিল, ভঙ্গুর অবস্থায় ছিল। পুলিশ ছিল, কোর্ট ছিল, জেনারেল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ছিল, কোথাও তেমন কোনো ব্যাগ পেতে হয় নাই। বাট বর্তমানে এই সরকারের, যদিও এটা প্রধান কাজ না, বাট এটা অন্যতম প্রধান কাজ হচ্ছে একটা ইলেকশন দেওয়া, সেই ইলেকশনের জন্য মাঠ রেডি করা, রাজনৈতিক দলগুলো রেডি করা, তার যে লজিস্টিক আছে সেই লজিস্টিকটা সেট আপ করা। এখন এইবার যেটা হলো সেটা হলো যে পুরা ইলেকট্রাল সিস্টেমটাই ভেঙে পড়ছে। ইলেকশন কমিশন বলতে এখন যেটা আছে সেটা নামমাত্র আছে, এটা ফাংশনাল না, জনগণের উপর এটা কোনো আস্থা নাই। এখন আগামীতে সংস্কার বলতে, সংস্কার কি হবে সেটা ছাত্র নেতৃত্বরা বলে দিচ্ছেন, বাট এখন পর্যন্ত আমরা ক্লিয়ার কোনো ইন্ডিকেশন পাই নাই। কেউ বলছেন সংবিধান সংশোধন, এখানে সংস্কার, কেউ বলছেন শিক্ষা ব্যবস্থায় সংস্কার, কেউ বলছেন প্রশাসনের সবকিছুতেই সংস্কারের প্রয়োজন আছে। আমি যদি একটা বিষয় শুধুমাত্র ইলেকশনের ক্ষেত্রে পয়েন্ট আউট করি, সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দরকার এটা হচ্ছে ইলেকশন করতে গেলে অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এই দুইটা জিনিস অপরিহার্য। আপনি একটা প্রপার পুলিশিং সিস্টেম প্লেস না করে, ফাংশনাল পুলিশ সিস্টেম এস্টাবলিশ না করে আপনি একটা ইলেকশন করতে পারবেন না। 17 কোটি মানুষের যে দেশ, সেই দেশে যখন ইলেকশন আসে, প্রতিটা ইলেকশনে দেখা যায় প্রচন্ড গন্ডগোল হয়, মারামারি হয়, হানাহানি হয়। যখনই আপনি একটা এরকম ইলেকশন করতে যাবেন, সেখানে 2 থেকে 3 লক্ষ, বাংলাদেশের জেনারেলি বলা হয় যে 2 লক্ষের মতো পুলিশ, আনসার, ভিডিপি এইসব মিলিয়ে আরো হয়তো লাখখানিক, 3 থেকে 4 লক্ষ অন্যান্য আর্ম ফোর্সেস সবার সাপোর্ট নিয়ে একটা গ্রুপ করা হয়। বর্তমানে পুলিশ বলতেই বাংলাদেশে কিছু আছে বলে তো আমার কাছে মনে হয় না যেটা আছে সেটা ফাংশনাল না, এটা নামে মাত্র তারা থানাগুলা খোলা রাখতেছে। এখন ধরেন এই পুলিশ বাহিনী যতক্ষণ পর্যন্ত আপনি ফাংশনালি রেডি করতে না পারেন, ততক্ষণ পর্যন্ত কোনো ইলেকশন আসলেই সম্ভব না, আপনি করতে পারবেন না। সেনাবাহিনী ওইগুলোর জন্য ফিট না, এবং পর্যাপ্ত সেনাবাহিনী নাই। আপনি বিজিবি র্যাব দিয়েও এটা করতে পারবেন না, আপনার পুলিশ দরকার। এবং পুলিশের সিস্টেমে যদি আপনি হাত দেন যে আপনার একটা ক্রিয়েটিভ পুলিশ ফোর্স ক্রিয়েট করবেন, সেটার জন্য আপনার মিনিমাম 2 বছর সময় দরকার। এটা কেন আমি 2 বছর বলতেছি, অনেকে হয়তো ডিসএগ্রি করবেন। আপনি যদি পুলিশ অ্যাপয়েন্টমেন্ট প্রসিজারে যান, প্রথমেই তো আপনাকে একটা সার্কুলার ইস্যু করতে হবে, তারপরে ফিজিক্যাল ফিটনেস টেস্ট করবেন, তারপরে আপনি রিটেন এক্সাম নেবেন, তারপরে ভাইবা নেবেন। এই স্টেজে লেগে যাবে আপনার মিনিমাম 6 মান্থস। তারপরে তাদেরকে আপনি ট্রেনিং এ পাঠাবেন। যারা সিপাহী লেভেলে তাদের হয়তো 3 মাস থেকে 6 মাসের ট্রেনিং দেওয়া হয় সারদাতে, বাট এসআই থেকে এএসপি লেভেলে এগুলা মিনিমাম 1 বছরের ট্রেনিং লাগে সারদাতে। সারদাতে ট্রেনিং নেওয়ার পরে তারা হেডকোয়ার্টারে আসবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের নাম ইনক্লুড করা হবে, বিভিন্ন জায়গায় তাদেরকে ট্রেনি, এএসপি ট্রেনি, এসআই হিসাবে পোস্টিং করা হবে। সেক্ষেত্রে তারা আরো 6 মাস থেকে 1 বছর ট্রেনিং নেবেন, তারপরে তাদের চাকরিটা মোরলেস একটা সেটেল পর্যায়ে যাবে, বিভিন্ন প্লেসে তারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন। তো এই ধরনের একটা সিস্টেম প্লেস করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার 2 বছর দরকার। ইলেকশন একটা সহজ কথা নয়, এবং হ্যাঁ, ইলেকশনটা বুঝতে আপনাকে পেরেছি। শান্তিপূর্ণভাবে আমরা করতে হবে। যেটা আপনার কথার সামারি যদি মানে আমরা করি, সেটা হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন, যেহেতু পুলিশের মধ্যে একটা সংস্কার প্রয়োজন রয়েছে বা অন্যান্য আরো অনেক সংস্কারের বিষয় রয়েছে। এইজন্য আপনি চাচ্ছেন ২ বছর মিনিমাম সময়, আপনি বলছেন যে ২ বছর মিনিমাম সময় লাগবে। তো আমি এইটার এই সাথে বিষয়টা যদি নিয়ে আমি একটু এড করি, জি, এই যে আপনার মেইন এই যে পুলিশটা আপনি হঠাৎ করে হুম, অ্যাপয়েন্টেড লোকজন এনে পুলিশের কাজগুলো করিয়ে ফেলতে পারবেন না, এটাতে জি, পার্টিকুলার ট্রেনিং লাগে। তো জি, সেটাতে বছর দুই বছর তো মিনিমাম লাগতেছে। জি। আপনার যখন পুলিশ ফোর্স ওদিকে রেডি হবে, ওই 2 বছরের ভিতরে আপনি অন্যান্য যত সংস্কার আছে সেগুলো আপনি করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আমি মনে করি মানে যে এটা কি 2 বছরের আগে, সিমালটেনিয়াসলি এই সংস্কার ইয়েস, কাজগুলোকে করা ইয়েস, সম্ভব নয়? ২ পুলিশের বছর আপনি যেটা অ্যাপয়েন্টমেন্ট বলছেন। গুলা ট্রেনিং, পুলিশের জি, অ্যাপয়েন্টমেন্ট ট্রেনিং, ওইটা যখন আপনি একটা সিস্টেমে তুলে দিবেন, একটা নির্দিষ্ট গতিতে ওইটা চলতে থাকবে। ওই ইন দি মিন টাইম আপনি ইলেকটোরাল সংস্কার করতে পারেন, ভোটার লিস্টটা
ঠিক মতো বানাতে হবে, চেক করতে হবে আগের ভোটার লিস্টটা ঠিক ছিল কিনা, ইলেকশন কমিশনে যে চেঞ্জগুলো আনার দরকার সেগুলা করতে পারবেন। 2 বছর এনাফ টাইম। অন্যান্য সমস্ত ইমার্জেন্সি যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলোর জন্য 2 বছর মোর দেন এনাফ টাইম। বাট পুলিশের কাজ এবং ট্রেন পিপুল ক্রিয়েট করা, এটা 2 বছরের নিচে আপনার ট্রেন লোক পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনার, আমি মনে করি সব দিক দিয়ে যদি মেলান 2 বছরের আগে তেমন কিছু করা যাবে না। ধন্যবাদ ব্যারিস্টার হক ইমানুল হামিদ। আমি পরবর্তী আলোচক ব্যারিস্টার আলী আক্কাস চৌধুরীর কাছে যেতে চাই। ব্যারিস্টার আলী আক্কাস চৌধুরী, আপনি কি মনে করেন এই 2 বছর, যেটা ইমানুল হামিদ বলেছেন যে 2 বছর লাগতে পারে এই সংস্কারগুলো শেষ করতে, তো এই 2 বছরটাকে একটা যৌক্তিক সময়, নাকি আপনার কি মনে হয় যে এর 2 বছর গেলে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে, বা কি ধরনের সমস্যা সুবিধা অসুবিধা রয়েছে লম্বা সময়ের ক্ষেত্রে? 2 বছর হোক, আরো বেশি হোক, বা লম্বা সময়ের কথা বলছি, সেই ক্ষেত্রে আপনার ওপিনিয়নটা যদি বলেন। ধন্যবাদ। আসলে এই প্রশ্নের সরাসরি জবাব দেওয়ার আগে যে জিনিসটা আসলে দেখার দরকার আছে যে প্রেক্ষাপটটা কি, কোন প্রেক্ষাপটে এই সংস্কারের আলোচনাগুলো আসছে, বা এই যে রাষ্ট্র সংস্কারের যে দাবিগুলো বিভিন্ন মহল থেকে বা বিভিন্ন স্টেক হোল্ডার থেকে উঠে আসছে, সেই জিনিসটা ঠিক তার যে বর্তমান সময়ের যে দাবি সেগুলোর একটু পেছনের দিকে না গেলে এটা আসলে এটা বোঝা যাবে না যে আসলে কতটুকু সংস্কার প্রয়োজনীয়, এবং প্রয়োজনের সাপেক্ষেই এটার সময়ের নির্ধারণটা জরুরি হয়ে উঠবে। আমি এই কথাটা এই জন্যই বলছি যে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যখন একটা ক্ষমতার পালাবদল হয়, এটা সেটা বর্তমান যে প্রধানমন্ত্রী উনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, অন্য একটা অনির্বাচিত হোক নির্বাচিত হোক কোনো একটা বডি এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসছে, এটাও এক ধরনের ক্ষমতার পালাবদল। কিন্তু এই ক্ষমতার পালাবদলটা বাংলাদেশের ইতিহাসে একেবারে ব্যতিক্রম। এবং এখানে একটা জিনিস খুবই লক্ষণীয় যে এই প্রথমবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে প্রধান ব্যক্তি যিনি, উনি পালিয়ে যাওয়ার পরে এমনও আমরা দেখতে পেয়েছি যে একেবারেই রাষ্ট্রের অগুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন তারাও পালিয়ে বেড়াচ্ছেন। কেন পালিয়ে বেড়াচ্ছেন? কারণ উনি উনি ওই রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের প্রধানের মতো নিজেকে অনিরাপদ বোধ করছেন। উনি রাষ্ট্রের সাথে যে ওনার সম্পর্কটা আসলে অন্য জায়গায়, সেই জায়গাটাকে উনি আর নিশ্চিত ভাবে নিতে পারছেন না। উনি রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী ছিলেন না, উনি হয়ে গেছেন রাজনৈতিক দলের কর্মী। বাংলাদেশটা এমন একটা পরিস্থিতিতে নতুন একটা ব্যবস্থাকে দেখতে যাচ্ছে বা দেখতে পাচ্ছে, যেটা আসলে একেবারেই অন্যান্য সময়ের সাথে ব্যতিক্রম। এটা রাষ্ট্রটা কতটুকু ভেঙে পড়েছে সেটুকু আগে যদি না বোঝা যায়, তাহলে রাষ্ট্রটা সংস্কার করতে কতটুকু সময় লাগবে সেটাও আসলে সুনিশ্চিত করাটা খুবই কঠিন হয়ে যাবে। এখানে এই রাষ্ট্র কাঠামোর সংস্কারের যে দাবিটা এখন বিভিন্ন মহল থেকে উঠে আসছে, বিভিন্ন স্টেক হোল্ডার আছেন, ছাত্র জনতার আন্দোলনের সাথে যারা ছিলেন তারা আছেন, রাজনৈতিক দল আছেন, সুশীল সমাজ আছেন, বা আরো এই রাষ্ট্র কাঠামোর সাথে সম্পৃক্ত বিভিন্ন মহল আছেন। সবারই এখানে বিভিন্ন রকমের দাবি, বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাবনা বা আরো বিভিন্ন রকমের প্রপোজাল আমরা দেখতে পাচ্ছি, যেটা বিভিন্ন সময়েই উপদেষ্টা মহলের সাথে আলোচনা বা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা অথবা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে ওনারা এগুলো বিভিন্নভাবে উপস্থাপন করছেন। তো এই জিনিসটা যদি আমরা আগে বুঝতে না পারি, তাহলে ওই সময় নির্ধারণের ক্ষেত্রেও আমরা একটু মনে হয় অনিশ্চিত কিছু মন্তব্য করে যাব। আমার মতে দিনক্ষণ নির্ধারণ করা খুবই কঠিন হবে এখনো পর্যন্ত, অন্তত আরো একটু সময় নিয়ে তারপরে হয়তো আমরা যদি একটা সময়কে নির্ধারণ করি যে আমার এতটুকু চাহিদা পূরণের জন্য অতটুকু সময়ের প্রয়োজন হবে, তখন হয়তো এটা একটু মন্তব্য করাটা সহজ হবে। 2 বছর 3 বছর 4 বছর এই টাইম ফ্রেম গুলো বেঁধে দেওয়াটা আসলে এখনো পর্যন্ত সঠিক সময় নয় বলে আমি মনে করছি, কারণ এখনো পর্যন্ত আমরা আমাদের সমস্যার তলানি পর্যন্ত পৌঁছতে পারিনি। কারণ বাংলাদেশে ব্যারিস্টার আক্কাস চৌধুরী, আমি আপনার সাথে যদি একটু অ্যাড করি, আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার উল্লেখযোগ্য খুব বেশি কিন্তু সংস্কার আসলে এত সহজেই সম্ভব হবে বলে মনে হচ্ছে না। কিন্তু এইটা কি জানে কিনা সরকার যে কি সংস্কার অ্যাকচুয়ালি করতে হবে বা কোথায় কোথায় হাত দিতে হবে?
তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে কোথায় হাত দিলে কতটুকু সময় লাগবে। এটাই কি আপনি বলতে চাচ্ছেন? আমি এটাই বলতে চাচ্ছি যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে অলরেডি আলোচনাটা চলছে। আর আরেকটা কথা এখানে যোগ করতে হয়, যেটা পূর্বে আলোচক মহোদয় বলেছেন যে 5 তারিখ আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী উনি পালিয়ে যাওয়ার পরে মাঝে 2 দিন বা 3 দিন যদি ধরি, 5 বাদ দিলে 6-7 বাদ দিয়ে 8 তারিখে গিয়ে নতুন একটা সরকার ক্ষমতা নিয়েছে, রাষ্ট্র পরিচালনার জন্য দায়িত্ব নিয়েছে। এর পরে এসে আমরা কিন্তু খুব বেশি সময় পাইনি ওনারা আসলে কি ধরনের কাজ করছে সেটা বোঝার জন্য। এর মধ্যেই একটা প্রাকৃতিক, আমি ঠিক বলবো না, একটা রাজনৈতিক দুর্যোগ আমরা মোকাবেলা করছি, চাপিয়ে দেওয়া একটা দুর্যোগ, যেটাকে আমরা বলছি যে এটা পার্শ্ববর্তী দেশ থেকে এক ধরনের দুর্যোগ চাপিয়ে দেওয়া হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের একটা আবহ তৈরি করে। কিন্তু বাস্তবে এটা হচ্ছে রাজনৈতিক দুর্যোগ আমরা বলছি যেটাকে। তো এই জিনিসটা এখনো মোকাবেলা করার জন্য রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান এবং এই সংস্কার নিয়ে যারা কথা বলছেন তাদেরও একটা বিশাল অংশ এদিকে নিজেদেরকে ব্যস্ত রাখতে হয়েছে, যে কারণে রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলো সেগুলো এখনো পর্যন্ত ওভাবে আলোচনায় আসেনি। যদিও বা গত সপ্তাহ থেকে এই আলোচনাটাকে সামনের দিকে নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হয়েছে এবং ওনারা সেই আলোচনায় গিয়ে ওনাদের সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো জমা দিয়ে আসছেন, এবং এই আলোচনাটা শেষ হয়ে গেলে হয়তো বা প্রাথমিক একটা চিত্র আমরা হয়তো পাবো। কিন্তু এটা তো শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর একটা নিজস্ব চিন্তা চেতনা বা বিচার বিশ্লেষণের ভিত্তিতে ওনারা একটা প্রস্তাবনা দিচ্ছেন। রাষ্ট্র তো শুধুমাত্র রাজনৈতিক দল নিয়েই নয়, এখানে বাইরেও অনেক স্টেক হোল্ডার আছে রাষ্ট্রের, ওনাদের সাথেও নিশ্চয়ই আলোচনার প্রয়োজন হবে। এবং সেই আলোচনাটার শেষ পর্যায়ে এসে হয়তো এটাকে সামারি করলে তখন আমাদের সমস্যাগুলোর একটা চিত্র আমরা দেখতে পাবো, পরিপূর্ণ চিত্র। এবং সেই সময়ই আসলে এই সমস্যাগুলোর সমাধানে আদৌ আমাদের সক্ষমতার মধ্যে কতটুকু সময় প্রয়োজন হয়, বা আমাদের যারা বিভিন্ন উন্নয়ন সহযোগী বা বিভিন্ন রকমের রাষ্ট্র বা সংস্থা, আন্তর্জাতিক সংস্থা এই দেশ পরিচালনা বিভিন্ন সহযোগিতা করেন, ওনারা কতটুকু আমাদেরকে সহযোগিতা করতে পারবেন, সেই জিনিসগুলো আমরা যদি একটা এর মধ্যে মানে পরিপূর্ণ বা পরিষ্কার কাঠামোর মধ্যে পাই, তখনই সময়টা নির্ধারণ করাটা সহজ হবে। আমি এটাই বলতে চাচ্ছি। ধন্যবাদ ব্যারিস্টার আক্কাস চৌধুরী আপনার মূল্যবান মতামতের জন্য। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচক ব্যারিস্টার মুফতি ইসলাম। মুফতি ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ব্যারিস্টার মুফতি ইসলাম, আপনি কি বলবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে মেয়াদ, আমাদের ব্যারিস্টার আক্কাস এবং ব্যারিস্টার হামিদ বলেছেন যে ব্যারিস্টার আক্কাস যেটা বলেছেন যে এটা নির্ধারণ করাটা একটু কঠিন এই মুহূর্তে, বাট আপনার কি অভিমত, আপনি কি বলছেন এ বিষয়ে? ধন্যবাদ রেজা ভাই, এবং আমার পূর্ববর্তী বক্তারা সুন্দরভাবে আসলে ব্যাখ্যা করেছেন। তাদের ব্যাখ্যার মাধ্যমে আসলে আসল সিচুয়েশনটা প্রকাশ পেয়েছে, যার ফলে আমার আসলে বলার জায়গা খুব কম। তো তারপরেও বলতে হয় যে আসলে আমরা গত 17 বছর ধরে কিন্তু একটা সরকার দেশ শাসন করেছে, পরিচালনা করেছে যেভাবেই হোক, এবং তাদের কিন্তু এভাবে জিনিসটা হয়েছে যে তাদের রিক্রুটমেন্ট যেটা হয়েছে, তাদের কিন্তু রিক্রুটমেন্ট দলীয় রিক্রুটমেন্ট হয়েছে। আপনি এই বাংলাদেশের আপনি প্রতিটা জায়গায় দেখবেন ইউনিভার্সিটির শিক্ষক থেকে শুরু করে, হসপিটালের নার্স থেকে শুরু করে, পুলিশের কনস্টেবল থেকে শুরু করে, যাদেরই রিক্রুটমেন্ট করা হয়েছে তাদেরকে অনেকভাবেই, যেমন আমাদের বলা হয়, একটা আর্গুমেন্ট করা হয় পুলিশ লীগ। ঠিক আছে, প্রতিটা জায়গায় কিন্তু একটা ওই রাজনৈতিক দলের একটা মানে ডাইরেক্ট একটা ছায়া বা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়েছে। এখন কথা হলো যে এখন আমাদের যে এখন যে তত্ত্বাবধায়ক এখন যে সরকার আছে তাদের কি করণীয়। তাদের করণীয় যদি তাদের কাছে কিন্তু জনগণের এক্সপেকটেশনটা একটু ডিফারেন্ট। যেমন আমাদের ইমাদ ভাই একটু আগে বলেছে যে আগের দিকে প্রথম দিকে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট আসে 3 মাসের ভিতর কিন্তু নির্বাচন দিয়ে দিয়েছে, বাট ঠিক আগের নির্বাচনে আগের কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু 2 বছর টাইম নিয়েছিল। কারণ ওই সময় দেখা গেছে ওই তার পূর্ববর্তী যে সরকার ছিল তারাও কিন্তু এই দলীয় রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু দেশটাকে একটি দলীয় একটা আখড়া বানানোর চেষ্টা করেছে, যাতে তারা তাদেরকে ব্যবহার করতে পারে। এখন যদিও আমরা বলি যে আসলে আমরা এখন তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট বলি বা উপদেষ্টা পরিষদের আন্ডারে সরকার দেশ চালানো হচ্ছে, কিন্তু আসলে কিন্তু আপনি এই জিনিসটা আমার সাথে সবাই একটি করবে। গত 17 বছর ধরে যেই ধরনের সরকারি কর্মচারীকে জবে যোগদান করানো হয়েছে, বিসিএস ক্যাডারদের নেওয়া হয়েছে, পুলিশের ভিতর যেভাবে আওয়ামী লীগের মানুষগুলোকে নেওয়া হয়েছে, এই পরিস্থিতিতে আসলে কত এই পরিস্থিতিতে কিন্তু এটা বলাই যায় যে হয়তো বা পলিটিক্যাল রাজনৈতিক এমপি মিনিস্টার এখনো বাংলাদেশে তারা পালিয়েছে, বা প্রধানমন্ত্রী যে সাবেক প্রধানমন্ত্রী তিনিও পালিয়েছেন, এবং অনেক মন্ত্রীরা মিনিস্টার এমপিরা পালিয়েছে বা তারা এখন গা ঢাকা দিয়েছে। কিন্তু
প্রশাসনের ক্ষেত্রে কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গা নাই যে প্রশাসনের ক্ষেত্রে কিন্তু একটা বড় পোর্শন সে আওয়ামী লীগের ছায়ার ভিতর আছে এবং তারা আওয়ামী লীগ দ্বারা বা প্রাক্তন সরকার দ্বারা রিক্রুটেড হয়েছে এবং তারা কিন্তু তারা যারা প্রশাসনে যোগদান করেছে। আপনি জাস্ট একটা সিম্পল একটা উদাহরণ দেই যে গত 17 বছর আগে যে মানুষটা বিসিএস ক্যাডারে জয়েন করেছে আওয়ামী লীগের ছায়া বা প্রাক্তন সরকারের ছায়া, তারা কিন্তু আজকে কিন্তু আরো একটি বড় পজিশনে চলে গেছে, হয়তো সচিব হয়েছে, উপসচিব হয়েছে, বা যে যে জায়গায় যারা আর্মি পুলিশ অফিসার আছে তারা ডিজিআই হয়েছে, বড় 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 পজিশন গুলো নিয়েছে এবং তারা কিন্তু সেই অবস্থানে এখনো বহাল আছে। ঠিক আছে, এখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কাছে কি সমস্যা? তত্ত্বাবধায়ক সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার জানা সত্ত্বেও কিন্তু এই সবাইকে ইন এ গো অর ইন ফিউ মান্থস অর ইন ফিউ ইয়ার্স তাদের কিন্তু অব্যাহতি দিতে পারবে না। এটা হলো একটা সমস্যা, কারণ এই জায়গাটা ভ্যাকেন্ট পজিশন গুলো অ্যাকচুয়ালি কার দ্বারা হবে, কারা দেশটাকে সরকারি কাজগুলো কর্ম পরিচালনা করবে। সেই সাথে কিন্তু সরকার একটি দায়িত্ব যে দেশ পরিচালনা করে, দেশের অর্থনৈতিক অবকাঠামো ঠিক রাখা। সেই সাথে আরেকটা বর্তমান সরকারের যে চাপ, সেটা হলো জনগণের এক্সপেকটেশন। সরকার চাচ্ছে যে এমন একটা স্ট্রাকচার দেশের জন্য রেডি করে দেওয়া যাতে পূর্ববর্তীতে যেভাবে হোল সিস্টেম বা ইনস্টিটিউট গুলো বা স্টেক হোল্ডাররা যেভাবে অ্যাবিউজড হয়েছে, এই অ্যাবিউজটা যাতে পরবর্তীতে না হয়। তো সরকারের শুধু আসলে নির্বাচনের পাশাপাশি জনগণের চাহিদা বা দেশের স্বার্থ বা দেশ যাতে আগে বাড়ে, দেশ যাতে আবার এইভাবে পলিউটেড না হয়, আবার যাতে অ্যাবিউজ না হয়, এই 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 ব্যাপারটাও কিন্তু সরকারকে মাথায় রাখতে হচ্ছে। তো এই সার্বিক পরিস্থিতির যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু আহ, ভাই আমাদের আগের ব্যারিস্টার আকাশ চৌধুরী ভাই জিনিসটা বলেছে যে আমাদের আইডেন্টিফাই করতে হবে প্রবলেম গুলো কি ফার্স্ট, তারপর তো আমি বলতে পারবো আসলে সময় কত লাগবে। আমি ভাইয়ের সাথে 100% একমত। ব্যারিস্টার নাফিস ইসলাম, আমি যদি আপনাকে আরেকটু ক্লিয়ার মানে স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করি যে আপনার মতে কি কি সংস্কার করা উচিত এবং সংস্কার এগুলো করতে গেলে কতদিন সময় এবং থাকতে হতে পারে এই অন্তর্বর্তীকালীন? ধন্যবাদ রেজা ভাই। সংস্কার করতে গেলে আসলে প্রথম কথা হলো প্রশাসন। ঠিক আছে, প্রশাসন সংস্কার করতে হবে। সেই সাথে সাথে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ, আপনার যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, ওগুলো রিপ্লেসমেন্ট দরকার, ওগুলো সংস্কার দরকার এবং এগুলোকে যারা যারা দলীয় মাধ্যমে রিক্রুটমেন্ট হয়েছে তাদের অব্যাহতি দেওয়া দরকার এবং নতুন নতুন যারা নিউট্রাল মানুষ, যারা প্রশাসনিক ভাবে দেশের প্রজাতন্ত্রের জন্য যারা কাজ করবে তাদের রিক্রুট করা দরকার। এবং এই যে প্রসেসটা আমি যে 10 সেকেন্ড বা 20 সেকেন্ডে বললাম, এই প্রসেসটা অ্যাকচুয়ালি ইট উইল টেক এ লং টাইম। কারণ আপনি একজন সচিবকে হঠাৎ করে সরিয়ে আরেকজন নতুন করে একটা সচিব নিয়ে আসতে পারেন না। আপনি কাকে নেবেন? যার উপসচিব আছে বা সহকারী সচিব। এখন উপসচিব বা সহকারী সচিব সেও তো ভাই রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় আপনার সরকারে ওই পজিশন পেয়েছে। তো আপনি যাবেন যে আপনি করবেনটা কি? তো এই সর্বোচ্চ জিনিস যদি আপনি চিন্তা করেন, আসলে মানে সময় নির্ধারণ করে দেওয়া বলা সম্ভব না। তারপরে যদি আপনি সময়ের কথা বলেন, আমার মনে হয় 3 থেকে 5 বছর সময় লাগবে যে পুরো দেশটাকে আসলে প্রবলেম যেগুলো আছে ওগুলো আইডেন্টিফাই করে এই জায়গাগুলো সলভ করা এবং সলভ করার মাধ্যমে নির্বাচন দেওয়া। ধন্যবাদ। আমি আজকের যারা আলোচক সবাইকে খুবই আমি প্রীত যে আজকে যত সুন্দর সুন্দর বিষয় আসছে, বাট আমি আবারও এই বিষয়ে আমি যাচ্ছি আমাদের ব্যারিস্টার ইমানুল হামিদের কাছে। ব্যারিস্টার ইমানুল হামিদ, আপনার কি মনে হয় যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যদি দীর্ঘায়িত হয়, যেটা আমাদের আলোচকরা বলছেন 2 বছর 3 বছর বা এরও বেশি লাগতে পারে, সেই ক্ষেত্রে কি কি সমস্যা আমাদের হতে পারে বা দেশের গণতন্ত্র চর্চায় বা গণতন্ত্র রক্ষায় আমরা যে একটা বিপ্লব হলো, বিপ্লবের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কি ব্যাহত হতে পারে কিনা আপনার কি মনে হয়? যদি একটু এই ব্যাপারে বলেন সংক্ষেপে। থ্যাংক ইউ ব্যারিস্টার রাজা। আসলে বিপ্লব হয়েছে সত্য এবং নতুন একটা সরকার এসেছে সেটাও সত্য, এবং এই সরকারটা ফাংশনিং ভেরি ওয়েল। ওনারা অনেক সফলতা অলরেডি দেখিয়েছেন এবং আগামীতেও দেখাবেন। কিন্তু ফান্ডামেন্টাল কোয়েশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই সরকারটা কোনো রাজনৈতিক দলের সরকার না এবং এটা কোনো নির্বাচিত সরকার। এখন এই সরকার যতদিন ভালো কাজ করবেন ততদিনই দেশের আপামর জনসাধারণের কাছে হয়তো ভালো থাকবে, কিন্তু দেশের যে বৃহৎ রাজনৈতিক দলগুলো আছে যারা আগামীতে ক্ষমতায় আসতে চান, তাদের একটা বড় অংশই হচ্ছে দেশের শাসনভার থেকে তারা নিয়ারলি 2007 থেকে 2024 পর্যন্ত তারা দেশের শাসন ক্ষমতা থেকে বঞ্চিত।
রাজনৈতিক দলের কাজ হচ্ছে দেশের মানুষকে সার্ভিস দেওয়া, দেশের উন্নয়নের দিকে জাতিকে নিয়ে যাওয়া, জাতিকে সুরক্ষা দেওয়া। আহ, রাজনৈতিক দলেরই দায়িত্ব মূলত দেশ চালানো। তারা যতদিন পর্যন্ত ক্ষমতা থাকবেন না, তাদের একটা আহ, আকাঙ্ক্ষা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব একটা ইলেকশন হোক এবং আমরা ইলেকশনে জিতি। সেই ক্ষেত্রে এই প্রবলেমটা আসবে যদি বর্তমান সরকার দীর্ঘায়িত করেন। এই জন্য প্রফেসর ইউনূস বলেছেন যতদিন দরকার আমরা ততদিনই থাকবো। মানে আর কি দরকার সমস্যা হতে জিনিসটা, পারে আপনার মনে হয়, কি সমস্যা হতে পারে? সমস্যাটা তো আমি হয়তো বলেই ফেলছি। সমস্যাটা হবে যে রাজনৈতিক দলগুলো যারা মনে করে আগামীতে ক্ষমতায় আসবে, তাদেরই হচ্ছে তাড়াহুড়া, তাদের তাড়াহুড়া থাকে। কারণ এই যে সময়টুকু একটা দল, মনে করেন বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে যে দুই তিনটা দল আছে, আহ, যে দলটা ভেঙে গেল সেটা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, চলে গেছে। এই মুহূর্তে ধরেন আগামীতে ইলেকশনে জামাত এবং বিএনপি, এই দুই দলই বোঝা যাচ্ছে যে লাইমলাইটে আছে। তো তাদের যে স্বভাবতই বিএনপি আশা করতেছে তারা সরকার গঠন করতে পারবে। তাদের এখন উৎসাহ উদ্দীপনা নেতা কর্মীদের ভিতরে যে যদি কালকে ইলেকশন হয়, আমরা যদি জিতে যাই, পরশু দিনই তো আমরা সংসদে বসবো, মন্ত্রী হব, বিভিন্ন ধরনের পোস্ট পদবি পাবো। হ্যাঁ, তো তাদের থেকে একটা তাড়াহুড়া হয়তো কিবা থাকতে পারে, আমি জানি না। যদিও এটা প্রকাশ্যে ওনারা বলতেছেন সরকারকে যতদিন সময় দেওয়া দরকার ততদিন দিবেন। অপরদিকে জামাতে ইসলামী বর্তমান সরকারকে বলে যতদিন লাগে ততদিন দিব, ওনাদেরকে কাজ করতে দেই। সেটা হচ্ছে এগেইন, এটা জনস্বার্থে যতটুকু প্রয়োজন তার চেয়ে আমি পার্সোনালি মনে করি এটা জামাতের স্বার্থেই জামাতের লিডাররা সরকারকে সময় দিতে রাজি। কারণ উনাদের দরকার আছে উনাদের দল গুছানো। উনারা দীর্ঘদিন রাজনীতির মাঠ থেকে দূরে ছিলেন, প্রকাশ্যে রাজনীতি করতে পারেন নাই। তারা যদি 2 বছর সময় পান, 3 বছর, তাদের দলকে ভালোভাবে গুছাইতে পারবেন। সেই ক্ষেত্রে জাতীয় পার্টিও পিছিয়ে নাই, তারাও এই সরকারকে যতটুকু সম্ভব সময় দিতে রাজি। এখন বুঝতেছেন জাতীয় পার্টিও কিন্তু তাদের নেতা কর্মীদেরকে গুছানোর জন্য পর্যাপ্ত সময় চায়। কিন্তু বিএনপির যেটা হচ্ছে যে বিএনপি অলরেডি 17 বছর ধরে রাস্তায় ফাইট করতে করতে তারা এক ধরনের রেডি আছে। হ্যাঁ, আগামী 3 মাস 6 মাসের ভিতরে ইলেকশন দিলে মোটামুটি বিএনপি 300 আসনে তাদের আমি ক্যান্ডিডেট দিতে পারবে। ব্যারিস্টার ইমানুল হামিদ, আমি এই বিষয়টাতে পরে আসছি। আমি যেটা আপনাকে যদি আপনি সুন্দর বলেছেন, আপনার যতটুকু বলার আমি পরবর্তী আলোচকের কাছে যাব। যে যদি আমাদের ব্যারিস্টার আক্কাস চৌধুরীর কাছে আমি যেতে চাই। ব্যারিস্টার আক্কাস চৌধুরী, আপনি যদি বলেন যে এই যে দীর্ঘায়িত, আপনি বলেছেন যে এগুলো সংস্কার কাজ করতে বা এগুলো আইডেন্টিফাই করতে সময় লাগবে, কতদিন সময় লাগবে আমরা জানি না। কিন্তু এই ধরনের ক্ষেত্রে আমাদের মানে দলগুলোর বা গণতন্ত্র চর্চায় কোনো দীর্ঘমেয়াদী কোনো সমস্যা হবে কিনা, বা দেশের যে সার্বভৌমত্বের যে হুমকি, অনেকে ধারণা করছেন যে হয়তো পার্শ্ববর্তী দেশ কোনোভাবে এটাতে ইনফ্লুয়েন্স করতে পারে যত বেশি থাকে, বা বিভিন্ন ট্রাবলগুলো আমরা দেখতে পাচ্ছি। রিসেন্ট যে আন্দোলনগুলো হচ্ছে একটার পর একটা কিন্তু পালাক্রমে আসছে, আনসার, তারপরে বর্তমানে আমরা দেখলাম কালকের ঘটনা, গতকাল পরশু, যেটা গার্মেন্টস ফ্যাক্টরি, 800 গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে। তো এটা যদি, এই যে আন্দোলনগুলো চলমান যেভাবে চলছে, একটার পর একটা অ্যাড হচ্ছে, এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারকে যেভাবে বেকায়দায় ফেলা হচ্ছে বা পড়ছে, এটা একটা চাপ। এবং এই চাপের কারণে অন্য কোনো দেশ বা অন্য কোনো ভাবে আমরা দেশের গণতন্ত্র ব্যাহত হতে পারে কিনা, বা আর্মি কোনো ক্ষমতায় আসতে পারে কিনা, এই বিষয়ে যদি আপনি একটু বলেন, ব্যারিস্টার আক্কাস চৌধুরী। অনেকগুলো প্রসঙ্গই তো আপনি নিয়ে এসেছেন আসলে। সত্য কথা যেটা, আশঙ্কা কোনোটাই উড়িয়ে দেওয়া যায় না, এবং যে সন্দেহগুলো করা হচ্ছে কোনোটাই অমূলকও নয়। কিন্তু বিষয় হচ্ছে, আপনি যে কথাটা বলছেন যে অনির্বাচিত সরকার কত মেয়াদ ক্ষমতায় থাকলে গণতন্ত্র বিঘ্নিত হবে অথবা জন আকাঙ্ক্ষার বিপরীতে কোনো কিছু ঘটবে কিনা। আমি পূর্ববর্তী আলোচক উনি যেটা বলছেন যে রাজনৈতিক দল তো অবশ্যই জনসম্পৃক্ততার একটা বিষয় আছে ওনাদের, এবং সেটার মাধ্যমে জনগণের যে ম্যান্ডেট ওটা নিয়ে ওনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে চান। যদিও ক্ষমতা বলা হয়ে থাকে, আমি ব্যক্তিগতভাবে এই শব্দটার সাথে একটু দ্বিমত করি। আসলে কেউ ক্ষমতায় যায় না, সে দায়িত্বপ্রাপ্ত হয়। তো রাষ্ট্র পরিচালনার এই সুযোগটা রাজনৈতিক দলগুলো নিতে চাইবে, এটা খুবই স্বাভাবিক। এবং এর মধ্যে যারা রাজনৈতিকভাবে একটু বেটার পজিশনে থাকবে, ওনারা সবসময় চাইবে যে আমি ভালোই
আমার ওই জায়গাটায় চলে যাই। কারণ দিন যত গড়াবে তত হয়তোবা আমার যে জনগণের যে সমর্থন সেটা হয়তো কমতির দিকে যেতে পারে। সেই ঝুঁকি আমি কেন নিব? এটা খুবই স্বাভাবিক ব্যাপার। একটা রাজনৈতিক দল ঝুঁকিপূর্ণ অবস্থায় নির্বাচন করতে চাইবে না, যতটুকু সম্ভব ভালো অবস্থা নির্বাচন করার জন্য চেষ্টা করবে। কিন্তু আমি একটা বিষয় এখানে একটু যোগ করতে চাই যে বর্তমানে যে আলোচনা যেটা হচ্ছে যে বিএনপি নির্বাচন চায়, খুব দ্রুত নির্বাচন চায়। বিএনপি খুব দ্রুত নির্বাচন চাওয়াটা আহ, এটা রাষ্ট্রের স্বার্থে কতটুকু, বিএনপির স্বার্থে হয়তো বা ঠিক আছে, কিন্তু রাষ্ট্রের স্বার্থে কতটুকু এটা সঠিক হচ্ছে সেটাও বিএনপিকে ভাবতে হবে। কারণ বিএনপি হয়তো দ্রুত নির্বাচন একটা পেলে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারবে, বা রাষ্ট্র পরিচালনার এই সময়টাকে হয়তো দীর্ঘায়িত করতে পারবে, অন্যদেরকে অপ্রস্তুত অবস্থায় রেখে নির্বাচন করার। এমনটা অপ্রস্তুত অবস্থায় রেখে রেখে নির্বাচন তো আগে যারা ছিলেন তারাও করার চেষ্টা করেছেন, নির্বাচন করেছেন, নির্বাচনী নাটক করেছেন, বা নির্বাচন নামে নানান প্রহসন রাতের বেলা দিনের বেলা বা বিনা ভোটে বিভিন্ন ভাবে ওনারা করেছেন। করতে করতে সে শেষ পরিণতি কোথায় দাঁড়ালো? রাষ্ট্র তো তার রাষ্ট্রীয় চরিত্রই হারিয়ে ফেললো। এখানে বারবার যে কথাটা বলা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের দাবি কেন আসতে হচ্ছে, কারণ রাষ্ট্রের যে একটা নিজস্ব চরিত্র আছে। রাষ্ট্র তো একটা কনসেপ্ট, একটা আইডিয়া। রাষ্ট্রের কোনো ফিজিক নেই, এটাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। এটা কিছু আচরণের মাধ্যমে প্রকাশ পায় যে এটা একটা রাষ্ট্র। তো রাষ্ট্রের এই চরিত্রটা আছে কিনা? রাষ্ট্র আমরা মাঝে মাঝে দেখেছি যে দলীয়করণ হয়ে দলে রূপান্তরিত হয়েছে, কিন্তু এবার আমরা একটা ব্যতিক্রম দেখলাম যে রাষ্ট্র দল না, রাষ্ট্র ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে, পরিবার এবং ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে। যে কারণে একটা ব্যক্তির পলায়নের সাথে পুরো রাষ্ট্র হুড়মুড় করে ভেঙে পড়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে এই দেশে। সেই কারণে এখানে রাজনৈতিক দলগুলোর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকেও বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে করাটাই উচিত। এবং এখানে যারা দায়িত্ব নিয়েছেন বর্তমানে রাষ্ট্র সংস্কার করার জন্য বা অন্তর্বর্তীকালীন একটা সরকার হিসেবে, তাদেরকে প্রতিপক্ষ না ভাবাটাই উচিত হবে। এই এখনো আজকে হচ্ছে 3 তারিখ, আমরা একটা ফেসিবাদী 17 বছরের একটা চরম ফেসিবাদী অবস্থা থেকে মুক্ত হয়েছি, এখনো 1 মাসও হয়নি। গত মাসের 5 তারিখ আমরা সেটা থেকে মুক্ত হয়েছি, এই মাসের এখনো 5 তারিখও আসেনি। এর মধ্যেই আমরা নির্বাচনকেই আমাদের সব টপ প্রায়োরিটিতে নিয়ে যাচ্ছি। এটা একটু হতাশারও ব্যাপার। কারণ নির্বাচন করার জন্য একটা রাষ্ট্রের যে সক্ষমতা, সেই সক্ষমতাই তো নাই রাষ্ট্রের। এ তো রাষ্ট্রীয় চরিত্রে আগে ফিরে আসতে হবে, তারপর এই রাষ্ট্রকে পরিচালনার জন্য দায়িত্ব কারা পাবে, জনগণ কাদেরকে নির্বাচিত করবে। অবশ্যই আমি একমত যে অনির্বাচিত সরকার পরিপূর্ণভাবে কখনো জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় না। কারণ এখানে ওনাদেরকে কে পছন্দ করে কে পছন্দ করে না এটা একেবারেই সাবজেক্টিভ। আমার কাছে হয়তো 10 জনকে ভালো লাগে, আরেকজনের কাছে এখানকার 21 জনকে ভালো লাগে, আবার আরেকজনের কাছে দেখা যাচ্ছে এখানকার 2 জনকেও ভালো লাগে না। তাহলে কাকে ভালো লাগে কাকে ভালো লাগে না এই যাচাই বাছাইয়ের কোনো সুযোগ এখানে নেই। এই কারণে এটা জন আকাঙ্ক্ষার সরকার কিনা সেই জিনিসটা নিয়ে অনেক বিতর্ক থাকতেই পারে। তবে কার্যক্রমের মাধ্যমে বিচার বিশ্লেষণ করে আমাদেরকে হয়তো সময়ে সময়ে এটাকে নিয়ে আমরা যাচাই বাছাই করতে পারবো যে না, ওনারা যা করছেন ভালো করছেন, যা করছেন মন্দ করছেন। তো সেই সুযোগটা এখন আছে এই বাংলাদেশে, যেটা 1 মাস আগেও এই বাংলা ছিল না, এই বাংলাদেশে ছিল না। 1 মাস আগেও আমরা ফেসবুকে 10 লাইনের একটা পোস্ট করার সময় 20 বার চিন্তা করতে হতো আমাদেরকে। এখন তো সেটা করতে হচ্ছে না, আপনি তো নির্বিবাদে এদের সমালোচনা করতে পারছেন, আপনাকে কেউ এটার জন্য কিছুই বলছে না। তো এই জিনিসটা, যে এই চর্চাটা আরো কিছুদিন চলতে দিতে হবে। এরপর বিরাজনীতিকরণ হবে কি না হবে সেই আলোচনাগুলো অবশ্যই থাকতে পারে। পার্শ্ববর্তী দেশ, আপনি যেটা বলছেন, এই গত 1 মাসের মধ্যে অনেকগুলো স্যাবোটেজ, অনেকগুলো অ্যারেঞ্জড সমস্যা, এগুলো অ্যারেঞ্জ সমস্যা আমার মতে, এগুলো করার চেষ্টা করেছে এবং চেষ্টা করবে। চেষ্টা এই জন্যই করবে, তারা তো কখনোই রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক স্থাপন করেনি। পার্শ্ববর্তী যে রাষ্ট্রের কথা বারবারই আলোচনায় আসছে, তারা ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করেছে। ব্যক্তি যখন পালিয়ে গেছে, তাদের সম্পর্কের জায়গাটাও কিন্তু একপেশি হয়ে গেছে। এখনো তারা রাষ্ট্রের সাথে রাষ্ট্র সম্পর্ক তৈরি করার যে মানসিকতা, সেটার মধ্যে ফিরে আসতে পারেনি। আমাদের বিশ্বাস যে তারা অবশ্যই এই জিনিসটা উপলব্ধি করতে পারবে এবং বাংলাদেশ রাষ্ট্রের সাথে এবং রাষ্ট্রের জনগণের সাথে সম্পর্ক তৈরির চেষ্টা করবে এবং দীর্ঘমেয়াদী এই বাংলাদেশে সংঘাত তৈরির চেষ্টা করে নিজেদেরকে অনিরাপদ করে তুলবে না। এখানে 18 কোটি জনগোষ্ঠীর দেশ এটা। এই বাংলাদেশের মানুষের সংগ্রামের ইতিহাস অনেক সুদীর্ঘ। এই বাংলাদেশের মানুষকে এই ধরনের জঞ্জাল চাপিয়ে দিয়ে তাদেরকে নিঃশেষ করা যাবে, এই ধরনের ভাবনা থেকে ওদেরকে বেরিয়ে আসতে হবে। তাহলে তাদেরও মঙ্গল, বাংলাদেশেরও মঙ্গল।
কারণ এই ধন্যবাদ ধরনের ব্যারিস্টার আক্তার চৌধুরী, আপনি অনেক সুন্দর বলেছেন। আমি পরবর্তী আমাদের বক্তা ব্যারিস্টার নাফিস ইসলামের কাছে আমি যদি জিজ্ঞাসা করি, ব্যারিস্টার নাফিস ইসলাম, আপনি যদি একটু বলেন, আমরা ব্যারিস্টার আক্কাসের সাথে মানে যদি একমত হয়ে যদি বলি, মানুষের একটা স্বস্তির জায়গা ফিরে এসেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে, অর্থাৎ প্রতি বিপ্লবের মাধ্যমে। তো আপনার এই স্বস্তির জায়গা থেকে আমরা যেটা আগে দেখতাম, একটা ফেসবুক পোস্ট দিতে গেলেও আমাদেরকে অনেক ভাবতে হতো, সেরকম একটা পরিবর্তন তো অলরেডি আমাদের সমাজে চলে আসছে, আমাদের দেশে চলে এসছে, এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা অবারিত। সেই সঙ্গে আমি যদি বলি, একই প্রশ্ন যদি আবার আপনাকে করি, যে আমাদের যে বর্তমান সরকারের উপর যে চাপ, যে মানে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে, একটার পর একটা ইস্যু তৈরি হচ্ছে, এই যে দীর্ঘমেয়াদী যদি অন্তর্বর্তীকালীন সরকার হয়, এটা কি আরো বৃদ্ধি পাবে কিনা, বা এটা কি কন্ট্রোলে আসবে, নাকি আপনি মনে করেন যে তাড়াতাড়ি নির্বাচন দেওয়াটা আমাদের জন্য, দেশের জন্য ভালো হবে? ধন্যবাদ রেজা ভাই। আসলে তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সরকারের অনেক বাধা আছে, এবং যেহেতু 5ই আগস্টের একটা অভ্যুত্থানের মাধ্যমে সাধারণ জনগণের চাহিদার আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে বর্তমান সরকার এসেছে, সো তাদের উপর কিন্তু জনগণের একটা এক্সপেকটেশন লেভেল আছে। এবং এই এক্সপেকটেশনটা কোন ধরনের এক্সপেকটেশন? গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর যেভাবে বাংলাদেশে রাজনীতি করেছে বা সরকার চালিয়েছে, তার প্রেক্ষাপটের থেকে একটু ডিফারেন্ট তারা চায় হলো সুস্থ মস্তিষ্কে সুস্থ রাজনীতির ধারা ফিরে আসুক। এবং এই ধারাটা ফিরিয়ে আনতে কিন্তু বর্তমান সরকারের উপর কিন্তু প্রচন্ড পরিমাণ চাপ আছে। ভাই একটু আগে আমার বক্তা যে বলেছেন, উনি যথার্থই বলেছেন। আসলে এই জায়গাগুলো বা নির্বাচন করতে দেওয়া বা জনগণের যে এক্সপেকটেশন ফুলফিল করা, এই ক্ষেত্রে অনেকগুলো বাধা আছে। যেমন প্রাক্তন সরকারের সময় যারা ওই সময় বিরোধী দল ছিল, তারা কিন্তু খুব তাড়াতাড়ি রাজনীতি সরকার নির্বাচন চাবে। একমাত্র রিজন হলো তারা মনে করছেন যে তারা ক্ষমতা এসে পড়ছেন। এখন তারা ক্ষমতা এসে যদি আবার প্রাক্তন গভর্নমেন্টের মতোই কাজ বিহেভ করে, তাহলে আর দেশের কি উপকার হলো, বা দেশের জনগণের চাহিদার এক্সপেকটেশন কতটা ফুলফিল হলো? তো এইটা একটা ইস্যু। আর ফেয়ার ইলেকশন করার ক্ষেত্রে এই জিনিসটা আরেকটা সমস্যা, যেটা হলো আমরা ভাই খুব সুন্দরভাবে আসলে ব্যাখ্যা করেছে, আমি সারপ্রাইজ ভাইয়ের ব্যাখ্যাটা, যে জলবায়ুর মাধ্যমে একটা অ্যাটাক, ঠিক আছে? জলবায়ু মানে পার্শ্ববর্তী দেশের একটা মানে চাপিয়ে দেওয়া, জলবায়ু ফ্লাড গেট করে দেওয়া, বাংলাদেশে একটা বন্যা পরিস্থিতি আসা। আপনি দেখেন লাস্ট 1 মাসের ভিতর, 1 মাস হয়নি, 28 ডেজ ভিতর বাংলাদেশে কতগুলো ঘটনা ঘটছে। বাংলাদেশে প্রথমত 5ই আগস্টের মাধ্যমে গণঅভ্যুত্থান হলো, তারপর দেখেন আপনার আনসারদের দ্বারা একটা ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে, ডাক্তারদের দ্বারা একটা ঘটনা ঘটানোর চেষ্টা করছে, রিক্সা চালক যারা আছে তাদেরকে দিয়ে একটা ঘটনা, একটা অপ্রীতিকর পরিস্থিতি করার চেষ্টা করছে, গার্মেন্টস ব্যবসায়ী, গার্মেন্টস শ্রমিকদের দ্বারা, যেটা এর আগেও কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ করার চেষ্টা করেছিল। এটাও একটা কর। এই সকল পরিস্থিতি অ্যাকচুয়ালি চেষ্টা করা হচ্ছে বর্তমান সরকারকে একটা হেনস্থা বা একটা অ্যাবসার্ড পজিশনে ফেলে দেওয়া। তো এই জিনিসগুলো ট্যাকেল করার সাথে সাথে কিন্তু নির্বাচনের দিকে অগ্রসর হওয়াটাও কিন্তু খুব জরুরি। তো এই সার্বিক বিষয় যদি আমি চিন্তা করি, গভর্নমেন্টের পক্ষে কিন্তু খুবই টাফ এই সবগুলো জিনিস একসাথে সর্ট আউট করা। আর যেহেতু তারা জনগণের মাধ্যমে প্রেক্ষাপটে আসে নাই, বা তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই এই সরকারের, দেশের স্বার্থ, জনগণের কোনো ম্যান্ডেটের তাদের দরকার নেই, বা তারা নেয় নাই, দরকার নেই, বা তারা ভোটের মাধ্যমে আসে নাই, তো তারা নিউট্রালি কাজ করতে পারবে। এবং এটাই কিন্তু রাইট টাইম দেশের সংস্কার কাজ চালানো, এবং এই সংস্কার কাজ চালানোর জন্য পলিসিগত ভাবে সংস্কার কাজ চালানো ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। পলিসিগত যদি আপনি একটা স্ট্রাকচার যদি আপনি রেডি না করতে পারেন, তাহলে দেখা যাবে যে যেই কারণে 5ই আগস্টের প্রেক্ষাপট ঘটেছে, সেই 5ই আগস্টের প্রেক্ষাপট আবার নতুন সরকার আসার পর এই প্রেক্ষাপট আবার সৃষ্টি হবে, যেটা বাংলাদেশের জনগণ কখনো আর দেখতে চায় না। তো এই প্রেক্ষাপট গুলো যদি না হয়, এই দায়িত্বটা কিন্তু বর্তমান সরকারের কাছে আছে। এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল প্রেশার কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সরকার আবার খুব তাড়াতাড়ি নির্বাচন দিলেও সমস্যা, আবার সরকার খুব বেশি সময় নিলেও সমস্যা। যখন খুব বেশি সময় নিবে, তখন যেটা হবে, ইন্টারন্যাশনালি অনেক দেশ বা আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলো বিভিন্ন ভায়া মাধ্যমে বা বিভিন্ন দেশের রাজনৈতিক প্রেশার ক্রিয়েট করে হয়তো এই দেশ সরকারকে বিভিন্নভাবে হেনস্থ করার চেষ্টা করবে। এটাও একটা সমস্যা। তো সবকিছু মিলে আসলে আমার মনে হয় যে বর্তমান সরকার বা উপদেষ্টা মন্ডলীর উচিত যতটুকু প্রয়োজন ততটুকু নেন, দেশের স্বার্থে যেটা ভালো হয় সেটা করেন।
এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার নাফিস ইসলাম খুব সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আমি পরবর্তী ইস্যুতে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী ইস্যু হচ্ছে যে ক্ষমতার দৌড়ে বাংলাদেশে যে হয়তো ধরেন নির্বাচন হতে পারে, যদি সময় লাগুক বা অল্প সময় অথবা বেশি সময় যাই লাগুক, আমাদের তো নির্বাচন অবশ্যই হবে, আমরা সেটাই এক্সপেক্ট করছি। সেই নির্বাচনকে কেন্দ্র করে বা সামনের দিকে যদি আমরা চিন্তা করি, নির্বাচনের কেন্দ্র করে কোন দল সবচেয়ে এগিয়ে, তার মধ্যে আমরা সবচেয়ে বেশি দেখছি বিএনপি এবং জামায়াতের কার্যক্রম। তা আমি যদি এই দুটার মধ্যে একটা কম্পারিজনে আসি যে বাংলাদেশে যদি নির্বাচন হয় সেই ক্ষমতার দৌড়ে কারা এগিয়ে, সেখানে কি জামাত এগিয়ে না বিএনপি এগিয়ে, যদি হয় কেন, এই বিষয়টা নিয়ে আমি জানতে চাইবো আমাদের অতিথি ব্যারিস্টার হক ইমানুল হামিদের কাছে। ব্যারিস্টার হক ইমানুল হামিদ, আপনার কি অভিমত এই বিষয়ে? থ্যাংক ইউ। আসলে ক্ষমতার দৌড়ে বিএনপি না জামাতে গিয়ে, এক কথায় আনসার যদি দিতে যাই, এটা হচ্ছে ভোটের মাঠ। হ্যাঁ, ভোটের মাধ্যমে যেতে হবে ক্ষমতায়। সেই ক্ষেত্রে আমরা যদি অতীতের রেকর্ড দেখি, বিএনপি 3বার, আমরা খালেদা জিয়া 3বার দেশের নেতৃত্ব দিয়েছে, 3বার তারা ক্ষমতায় ছিল। তাদের এই এবিলিটি আছে 300 আসনে ক্যান্ডিডেট দেওয়ার এবং একটা ভালো নাম্বার নিয়ে পাস করে আসার। সেটার সাথে যদি আমরা কম্পেয়ার করি জামাতে ইসলামীর হাইয়েস্ট নাম্বার ছিল, যতটুকু আমার মনে পড়ে, 1991 সালের নির্বাচন, সেখানে তারা মনে হয় 18টা সিট পেয়েছিল। এখন সেই অর্থে জামাতের সাথে বিএনপির তুলনা হয় না ক্ষমতা যাওয়ার দৌড়ে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশে আরেকটা বড় প্লেয়ার আওয়ামী লীগ, সেটা নাই। সেই ক্ষেত্রেই জামাতের গুরুত্ব স্বভাবতই বাড়তেছে। এবং জামাতের অতীতের যে লিডারশিপ এবং বর্তমান যে লিডারশিপ, আজকে যদি আপনি ইউটিউবে যান, কোনো পত্রিকা খুলেন, ফ্রন্ট পেজে দেখবেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, ওনাকে ফ্রন্ট পেজে দেখা যায়। খুব ভালো কথা বলেন, সুন্দর কথা বলেন, ন্যায়সঙ্গত কথা বলেন। এবং ওনাকে সকালে যদি দেখেন আপনি বন্যা দুর্গত এলাকাতে নিতে গেছেন, বিকালে দেখবেন সিলেটে, রাতে ঢাকায় আরেকটা ফাংশনে তিনি নেতৃত্ব দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন। গতকালকে দেখলাম যশোর না কুষ্টিয়া কোথায় জানিয়ে গেছেন। তো এই মুক্ত বিহঙ্গর মতো উনি উড়ে বেড়াচ্ছেন এবং সব জায়গাতে যেখানে তিনি যাচ্ছেন বিশাল একটা জনস্রোত ওখানে দেখা যাচ্ছে এবং সাংবাদিকরাও ওনাকে নিয়ে খুবই আগ্রহী। সেই ক্ষেত্রে জামাতের যে ডায়নামিক্সটা, এটা নতুন। আন্ডার ডক্টর শফিকুর রহমানের লিডারশিপ আমার কাছে মনে হচ্ছে যে জামাতের জনপ্রিয়তাটা বেড়ে যাচ্ছে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা বাড়তেছে। কিন্তু একজন ব্যক্তির লিডারশিপ আমাদের দেশে এখন সরকার গঠন করে না। সরকার গঠন হইতে হবে ওই 300 আসনের ভিতরে মেজরিটি নিয়ে, আর সেখানেই হচ্ছে জামাতের সমস্যা। সেই সমস্যায় বিএনপি অনেক এগিয়ে। জামাতকে নিশ্চিত করতে হবে, সরকার গঠন করতে হলে তারা কিভাবে 151টা সিট পাবে। সেই ক্ষেত্রে কি জামাতের সেই এবিলিটি আছে? আন্ডার ডক্টর শফিকুর রহমানের লিডারশিপ পপুলারিটি বাড়বে, ভোটের সংখ্যা বাড়বে। ব্যারিস্টার ইমাদুল হামিদ ভাই, আমি আপনার সাথে মানে আপনাকে যদি আপনি যেটা বলছেন যে আপনি যথার্থই বলেছেন যে জামাতের লিডারশিপ যে খুব হাইলাইটেড হচ্ছে বা ওনার কার্যক্রম মাঠ পর্যায়ে উনি কাজ চালিয়ে যাচ্ছেন, সেই দিক থেকে বিএনপির নেতৃবৃন্দ সেইভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারছেন না। জনগণ যে একটু এড করতে আমি পারি, জি প্লিজ। এখন এই যে ডক্টর শফিকুর রহমানের জনপ্রিয়তা জামাতকে আগায় নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখতেছি যে বিএনপির যে লিডারশিপ, যে কয়েকজন উচ্চ পর্যায়ের লিডার আছে, ওনারা কিন্তু ডক্টর শফিকুর রহমানের সাথে পাল্লা দিয়ে পারছেন না। আমার জাজমেন্ট এটা। বাট সেক্ষেত্রে আমরা কিন্তু তারেক জিয়াকে দেখি নাই। তারেক জিয়া তো এখনো বিদেশে। প্রকৃতপক্ষে দেখার বিষয় হবে যখন তারেক জিয়া বাংলাদেশে যাবেন, তখন তিনি কি, তার দলের তো লিডারশিপ তার হাতে আছে, তখন কি দেশের নেতৃত্ব দেওয়ার মতো তিনি কি হাঁটু পানিতে গিয়ে নামতে পারবেন, কাদামুক্ত পরিস্থিতিতে যেতে পারবেন, বৃষ্টিতে ভিজতে পারবেন, জনগণের সাথে সম্পৃক্ত হইতে পারবেন কিনা? দীর্ঘ 16 বছর তো দেশের বাইরে। সেই অবস্থায় তার লিডারশিপটা আমরা দেখতে পাবো কিনা, সেটাই হচ্ছে ওখানে কথা। সেই ক্ষেত্রে
লিডারশিপ, ইন্ডিভিজুয়াল লিডারশিপ আগামী ইলেকশনে বিশাল ভূমিকা রাখবে এই দুই দলের জন্য। তো ধন্যবাদ ইমাদুল হামিদ ভাই, আপনি সুন্দর বলেছেন। আমি ব্যারিস্টার আক্কাস চৌধুরীর কাছে যাব। ব্যারিস্টার আক্কাস চৌধুরী, যদি আপনি বলেন যে বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক মেরুকরণ, বাংলাদেশের যে সিচুয়েশন, যে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় বিএনপির অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেই কিন্তু বিএনপি, আমরা শুনতে পাচ্ছি যে বিএনপি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানে বিভিন্ন কার্যের সাথে জড়িত, যেটা সমালোচনার শিকার হয়েছে। সেই ক্ষেত্রে জামাত দেখা যাচ্ছে তাদের নেতা নেতা তাদেরকে সবাইকে ঘোষণা দিচ্ছে, তোমরা এটা করবা না, ওটা করবা না, বা মানুষকে তারা ক্ষমা করে দিচ্ছে। এই বিষয়গুলো আপনার কি মনে হয় রাজনৈতিক এই যে একটা স্ট্র্যাটেজি, যে বিএনপি হয়তো তারেক জিয়ার আমরা বক্তব্য শুনেছি, তারেক জিয়াও মানা নিষেধ করেছেন যে যাতে এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়, কিন্তু আবার অন্যদিকে যেটা দেখা যাচ্ছে ব্যারিস্টার ইমানুল হামিদ যেটা বলছেন যে বাংলাদেশে মাঠ পর্যায়ে জামাত যেভাবে জনগণের কাছে বন্যা দুর্গত এলাকায় ছুটে যাচ্ছেন এই পার থেকে ও পারে, সেই ক্ষেত্রে বিএনপি অনেকটা পিছিয়ে। আপনার কি মনে হয় এই জিনিসটা মানে এই জিনিসটার ক্ষেত্রে কোনো এফেক্ট পড়বে বিএনপির ভোট দৌড়ে? ব্যারিস্টার আক্কাস চৌধুরী। ধন্যবাদ। এটা আসলে টু আর্লি টু কমেন্ট। এত তাড়াতাড়ি নির্বাচনে ফ্যাক্টরস গুলো কি হবে না হবে সেগুলো নিয়ে আলোচনা করাটা একটু কঠিন ব্যাপার। তবে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে আসলে রাজনৈতিক বর্তমান যে যুদ্ধটা, এটা বা প্রতিযোগিতাটা, এটা আসলে কাদের মধ্যে হবে। আমরা যদি একটু পেছনের দিকে যাই, আমাদের যদি রাজনৈতিক ইতিহাসটা আমরা দেখি, এখানে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পর থেকে গত প্রায় 54 বছরে কতগুলো ফার্সিক্যাল ইলেকশন হয়েছে, একেবারে মেকি নির্বাচন নামক কতগুলো নাটক হয়েছে। ওই নাটকগুলো বাদ দিয়ে আপাত গ্রহণযোগ্য নির্বাচনগুলোর দিকে আমরা একটু খেয়াল করি, আমরা দেখব যে এটা মোটামুটি দ্বিদল ভিত্তিক একটা রাজনৈতিক কাঠামো বাংলাদেশে। এটা দুটো পোলে বিভক্ত, একটা বিএনপি পোল বা বিএনপিকে ঘিরে একটা বলয়, একটা আওয়ামী লীগকে ঘিরে বলে। অনেকে বলে থাকে যে একটা আওয়ামী বলে আর একটা এন্টি আওয়ামী বলে, যেভাবে বলুক না কেন, বাট মোটা দাগে দুটো বলয়। এই দুটো বলয়ের মধ্যে বর্তমানে যে কোনো কারণে হোক, গত 16-17 বছরের ফেসিবাদী আচরণের কারণে বর্তমানে একটা বলয় নিজেদের নামটাও বলতে খুব একটা সাহস পাচ্ছে না। তার মানে এরা ভোটের মাঠে বা অন্যান্য জায়গাতে আপাতত নিষ্প্রভ, নিশ্চিহ্ন হয়ে যায় নাই, তবে নিষ্প্রভ আছে আমার মতে। স্বাভাবিকভাবে এই একটা অবস্থাতে বর্তমানে যদি রাজনৈতিক যে মেরুকরণ সেটা যদি ধরা হয়ে থাকে, তাহলে এটা একটা পোলে নিবদ্ধ আছে। এখন এই আলোচনাগুলো হচ্ছে খানিকটা জোট ভিত্তিক আলোচনা। বর্তমানে আপনি যেটা বলছেন যে একক দল হিসেবে কে কি পারফর্ম করছে, বিএনপি অনেক বড় একটা রাজনৈতিক সংগঠন, যার 50 বছর পূর্তি পালন করেছে, একটা 46 বছর সম্ভবত গতকালকে। এখানে এই রাজনৈতিক দলের যেহেতু বিশাল কর্মী সমর্থক বাহিনী আছে, কোনো কোনো জায়গায় কিছু সমস্যা হয়ে গেলে পুরো দলটাকে সেখানে হয়তো বা দায়টা নিতে হয়। সেই কারণে এই আলোচনাটা এখানে প্রাসঙ্গিক হয়ে ওঠে, কি পুরো দলটাই কি আসলে বিপদগামী হয়ে গেল কিনা। কিন্তু এই বিষয়গুলো আসলে ভেরিফাইড না, সেক্ষেত্রে আমি পুরো দলকে দোষারোপ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে চাই। বিপরীতে আপনি জামাতের যে বর্তমান সময়ের যে মানবিক আচরণটাকে দেখানোর চেষ্টা করছেন, জামাত আসলে আপনি যদি ধরেন গত 17 বছরে যদি ফেসিবাদের সবচেয়ে খড়গটা যাদের উপর দিয়ে সবচেয়ে বেশি গিয়েছে রাজনৈতিক দল হিসেবে, সেটা জামাত। বিএনপি বা অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা সরকার বিরোধী বা জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করেছে, ভোটাধিকারের পক্ষে কথা বলার চেষ্টা করেছে, তারাও নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে। তবে এককভাবে যদি ধরা হয় তাহলে জামায়াতে ইসলামী এই সময়টাতে সবচেয়ে বেশি পরিমাণেই তাদের নির্যাতনের লক্ষ্যবস্তু হয়েছে গত ফেসিবাদী সরকারের। তো সেই জায়গাতে বর্তমান সময়ে ওনাদের যে ক্ষমার যে ঘোষণাটা, এটা অনেক বেশি নাড়া দিচ্ছে অনেকের কাছে। তবে আমি যেটা ব্যক্তিগত মনে করি, একটা রাজনৈতিক দল ক্ষমা করলে তার কর্মী বা সমর্থকরা সেই ক্ষমাটাকে পুরোপুরি মেনে নেবেন, সেটাও আসলে কতটুকু সঠিক হয় সেটা সময়ই বলবে। কারণ রাজনৈতিক দল হয়তো কর্মী হারিয়েছে, কিন্তু যে ভাই হারিয়েছে, মা হারিয়েছে, বাবা হারিয়েছে, সেই পরিবারগুলো সেই জিনিসটাকে ওভাবে নিবে কিনা, দলের ওই কমান্ডটা আছে কিনা, সেটা সময়ই বলবে।
সুতরাং এই ক্ষমার বিষয়টা একেবারেই একটা ঘোষণার মাধ্যমেই যে পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে সেটাও আমি বলছি না। আর ওই ধরেন এই যে সময়টা বর্তমানে মানুষের যে দুঃখ দুর্দশা চলছে, এখানে কোনো দলই আসলে পিছিয়ে নেই মানুষকে সহযোগিতা করার ক্ষেত্রে। হয়তো আমার আপনার দৃষ্টিতে কিছু কারো কারো কার্যক্রমটাকে একটু হয়তো বেশি চোখে পড়ছে, অথবা কারোটা পড়ছে না, এমনটা হতে পারে। তবে আমরা মাঠ থেকে যেটা দেখছি, এই দুর্যোগে আসলে বাংলাদেশকে একটা অনেক বড় আহ, সম্ভাবনা তৈরি করে দিয়েছে। এটা পুরো রাষ্ট্রটাকেই এক জায়গায় নিয়ে এসেছে। সেখানে আমি মনে করি যে রাজনৈতিক ব্যানারে না হলেও নানাভাবেই সব দলের সব নেতাকর্মীরাই সম্পৃক্ত আছেন। তবে আমি একটু সতর্ক থাকবো যে ফেসিবাদের সমর্থক যারা ছিল তারা হয়তো নাও থাকতে পারেন, তাদের মনের মধ্যে নানা রকমের দুঃখ আছে যে তারা একটা চমৎকার লুটে খাওয়ার যে সংস্কৃতি, সেখান থেকে হয়তো বিচ্যুত হতে হয়েছে ছাত্র জনতার আন্দোলনের কারণে। সেই মনের কষ্ট থেকে হয়তোবা তারা সেখানে অংশগ্রহণ নাও করতে পারে, অথবা করলেও সেটা তারা ওভাবে প্রচার করছে না, সে কারণে হয়তো আমার চোখে নজরে আসেনি। আরেকটা জিনিস আমি একটু এখানে যোগ করব যে ভোটের যে ফ্যাক্টরস গুলো থাকে, এটা আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে নানা রকম নির্বাচনী ফ্যাক্টরস থাকে। সেক্ষেত্রে এই জিনিসগুলো তখন হয়তো বিবেচনাটা অনেক সহজ হবে। তবে আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করে দিই একটু, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা আসলে যেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, অথবা এদেশের মানুষের মধ্যে আসলে যে আকাঙ্ক্ষাটা আমরা খেয়াল করছি, সেটা হচ্ছে যে এ খাবে আবার এ চলে গেলে ও খাবে, এই সংস্কৃতি এখানে আর চলবে না। এখানে এমন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে যে রাষ্ট্র কাঠামোতে জন আকাঙ্ক্ষার পরিপূর্ণ প্রতিফলন ঘটে এবং জবাবদিহিতা পরিপূর্ণভাবে নিশ্চিত করা যায়। বিএনপি চলে গেলেই আওয়ামী লীগ ক্ষমতা এসে যাবে, আওয়ামী লীগ চলে গেলে বিএনপি ক্ষমতা এসে যাবে, এই ধরনের সংস্কৃতি যদি এখানে পরিপূর্ণভাবে বাস্তবায়ন কন্টিনিউ করতে থাকে, তাহলে ওই দুই পক্ষের মধ্যেই অ্যান্টি ইনকামবেন্সি সুবিধা নিয়ে, আচ্ছা বাবা তুমি 5 বছর খাও আমি 5 বছর খাবো, এই ধরনের একটা মানসিকতা তৈরি হতে পারে। সেজন্য রাজনৈতিক প্ল্যাটফর্মটাকেও আসলে বিস্তৃত করার এখানে একটা পরিকল্পনা দৃশ্যমান বলে আমার মনে হচ্ছে। যে এখানে বিএনপি একক দল হিসেবে নিঃসন্দেহে এই মুহূর্তে, বা এখন নয় শুধুমাত্র, আগামী 6 মাস 1 বছরের মধ্যে নির্বাচন হলেও বিএনপি অন্য কারো সহযোগিতা ছাড়াই দেশে সরকার গঠন করার মতো সামর্থ্য রাখে, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। কিন্তু এই ধরনের একটা স্বস্তিকর অবস্থান বিএনপিকে আরেকটা ফেসিবাদের বাস্তবায়নে কোনোভাবে প্রভাবিত করে কিনা, সেই ভাবনাটাও মানুষের মধ্যে কাজ করছে। তো সেই জন্য বিকল্প পলিটিক্যাল প্ল্যাটফর্মগুলো আরো বিস্তৃত করার জন্য আমরা এখানে গত কয়েকদিনের কিছু বিষয় যদি আমরা একটু খেয়াল করি, আপনি দেখবেন যে নতুন নতুন বেশ কিছু রাজনৈতিক দলের নিবন্ধন কিন্তু নির্বাচন কমিশন থেকে দেয়া হচ্ছে। কিন্তু যে নির্বাচন কমিশন এর আগে ভুইফোড় বা নাম সর্বস্ব অনেক রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছেন, কিন্তু মাঠে ক্রিয়াশীল অনেক রাজনৈতিক দলকে কিন্তু নিবন্ধন দেয়নি, এখন কিন্তু সেটা আবার দেয়া শুরু হয়েছে। এবং এই ধারাবাহিকতা হয়তো আরো সামনের দিকে নতুন নতুন অনেক তারুণ্য নির্ভর রাজনৈতিক প্ল্যাটফর্মও আমাদের সামনে হয়তো নিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে বিএনপির একটা বলয় থাকলে জামাত হয়তো ইসলামিক দলগুলো নিয়ে আরেকটা বলয়ের চেষ্টা করতে পারে, যে আলোচনাগুলো মাঠে কিন্তু দেখা যাচ্ছে, যেটা চরমোনাই পীরের যে নেতৃত্বাধীন যে রাজনৈতিক সংগঠনটা আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেখান থেকেও ওনারা এই দলটার কিন্তু একটা ভালো জনসমর্থন সারা দেশ জুড়ে আছে। এবং সেখানে ওনারা বলছেন যে জামায়াতের সাথে আমাদের যে দূরত্বগুলো আছে সেগুলো কমিয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়োজন। তাহলে এই ধরনের প্রয়োজনীয়তার বিষয়গুলো বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। তারপরে জাতীয় পার্টি যদিও বা ফেসিবাদের দোসর, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যেভাবে আওয়ামী লীগের যে অ্যালায়েন্স ছিল 14 দলীয় জোট, তাদেরকে যেভাবে সরকারি বিভিন্ন জায়গা থেকে প্রত্যাখ্যান করা হচ্ছে, কোনো ইনভাইটেশন দেওয়া হচ্ছে না, ঠিক একই কাজটা জাতীয় পার্টির সাথে করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তায়নের একটা বড় সহযোগী শক্তি হচ্ছে জাতীয় পার্টি। গত 14 সাল থেকে শুরু করে এই পর্যন্ত যে আমরা দেখি যে একটা রাজনীতিবিহীন বাংলাদেশ, সেই জায়গাতে জাতীয় পার্টি শুধুমাত্র ক্ষমতার হালুয়া রুটি খাওয়ার জন্যই অনেকগুলো অপকর্মের সঙ্গী হয়েছে। সুতরাং আপনি যদি মূল অপরাধীকে সাজা দেন, সহযোগীকে আপনি কখনোই মাফ করতে পারবেন না। সহযোগীও আমরা যদি আইনের ভাষায় বলি, তাকে কিন্তু ওই সমান দায়ী নিতে হয়। তো সেক্ষেত্রে জাতীয় পার্টি কেন এই সুযোগটা দেওয়া হচ্ছে আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে এটা আমার ব্যক্তিগত মত। ধন্যবাদ ব্যারিস্টার আক্কাস চৌধুরী আপনার সুন্দর আলোচনার জন্য। আমি একটু শেষ করে দিই, 1 মিনিট সময় নিব। এরপরে হচ্ছে আসলে বাংলাদেশের বর্তমান যে পরিবর্তনের যে ধারাটা, সেটার একটা বড় জায়গা কিন্তু এর পরে, এই দলগুলোর পরে, যেটা হচ্ছে আমরা মাঠে থেকে যেটা অনুভব করেছি, যে তারুণ্য যারা তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে জনতার সাথে মিলে এই নতুন বাংলাদেশের সূচনা একটা সুযোগ তৈরি করে দিয়েছেন,
তাদের আকাঙ্ক্ষা আপনি যদি গ্রাফিতি, দেয়াল লিখন বা বিভিন্ন জায়গায় দেখেন, সেখান থেকে আপনি কিছু জিনিস অনুধাবন করবেন যে তারা একটা নতুন প্ল্যাটফর্ম চায়, জি সেটা তারুণ্য নির্ভর প্ল্যাটফর্ম। তো জি সেক্ষেত্রে আমরা হয়তো এটাও ভাবতে পারি যে এখানে হয়তো বা ছাত্র আন্দোলনের মানে সাথে সম্পৃক্তদের তৃতীয় কোনো দল আসতে পারে বা তৃতীয় একটা কোনো নতুন ধারা প্ল্যাটফর্ম ক্রিয়েট হতে পারে। তো সেই জি ক্ষেত্রে দেখেন বিস্তৃত একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হলে তখন নির্বাচনটা আসলে ঠিক বিএনপির বিকল্প আওয়ামী লীগ এই জায়গা থেকে হয়তো বেরিয়ে আসতে পারে। হ্যাঁ তখন রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব রাজনৈতিক সংস্কৃতিটাকেও সংস্কারের চেষ্টা করবে। কারণ আহ, যখন একটা দল চ্যালেঞ্জ ফেস করে না, তখন একটা দল স্বাভাবিকভাবেই জনগণের প্রতি জবাবদিহিতাকে জি হারিয়ে ফেলে, আমি দায়বদ্ধতা হারিয়ে আসছি ফেলে। ব্যারিস্টার আক্কাস, আপনার কাছে আবার আসছি। আমি যাচ্ছি আমাদের পরবর্তী আলোচক ব্যারিস্টার মুফতি ইসলামের কাছে। ব্যারিস্টার মুফতি ইসলাম, আপনি কি মনে করেন যে জামাতের সাথে যে ইসলামিক দলগুলোর যে একটা জোট হচ্ছে, এই জোট করার কারণে জামাত, ইসলামিক দল বলেন বা জাতীয় পার্টি হতে পারে, এদের সাথে যদি ভবিষ্যতে একটা জোট হয়, তাহলে কি এই আওয়ামী লীগের বিকল্প হিসেবে বাংলাদেশে কোনো একটা তৃতীয় শক্তি অর্থাৎ স্ট্রং বিরোধী দল হচ্ছে কিনা, অথবা সরকারে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা জামাতের, বা জামাতের সাথে যারা জোট করবে তাদের, এই বিষয়টা যদি একটু বলেন। ধন্যবাদ ভাই, আমাকে সুযোগ দেওয়ার জন্য। জামাত ইসলাম অবশ্যই একটি ধর্মীয় ভিত্তিক রাজনৈতিক দল। ঠিক আছে, এখানে কিন্তু বাংলাদেশের যদি আপনি 90% মানুষ যদি মুসলমান হয়, সবাই কিন্তু জামাত ইসলামকে সাপোর্ট করে না। এখানে অনেকগুলো ভাগ আছে, আমাদের আওয়ামী লীগের ভোটার আছে, বিএনপির ভোটার আছে, বা অন্যান্য দলের ভোটার আছে। আওয়ামী লীগকে কিন্তু নিশ্চিহ্ন করা যায়নি, এবং কেউ যদি মনে করে রাখে যে আওয়ামী লীগ এবার নিশ্চিহ্ন হয়ে গেছে, সে ভুল ভ্রান্ত ধারণার বসবাস করছে। অন্য ক্ষেত্রে আপনি জামাত ইসলামের, হ্যাঁ, জামাত ইসলাম একটি রাজনৈতিক দল, তারা অনেকভাবেই নিপীড়িত নির্যাতিত হয়েছে, কথা সত্যি, অস্বীকার করার কোনো স্পেস নাই। এবং যতগুলো ইসলামিক দল আছে সেই দলগুলোর ভিতর জামাত ইসলামী কিন্তু সবচেয়ে স্ট্রং একটি রাজনৈতিক দল, অ্যাকর্ডিং টু ধর্মভিত্তিক রাজনীতি। ঠিক আছে, সো ধর্মভিত্তিক রাজনীতিতে জামাত ইসলামের যদি আমি ধরি কোনো একটা আসনে যদি তার 5% ভোট থাকে বা 10% ভোট থাকে, অন্যান্য যে রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দলগুলোর কথা চিন্তা করছে, তাদের হয়তো 2% to 3% ভোট আছে। সো এই ভোট পার্সেন্টেজ নিয়ে কিন্তু আসলে সরকার গঠনের নেতৃত্বে আসা জামাত ইসলামের পক্ষে সম্ভব না, এবং আমি দেখছি না কোনো সুযোগ আছে। এখন আমি আসলে বিএনপির ক্ষেত্রে, বিএনপি ভার্সেস যদি আমি জামাত ইসলাম এভাবে ব্যাখ্যা করি, এই পরিস্থিতিতে যদি আজকের পরিস্থিতির ঘটনা যদি বলি, আমি আজকের পরিস্থিতিতে যদি ক্ষমতা, যদি নির্বাচন হয়, তাহলে বিএনপির বিকল্প বা বিএনপি আসবে না এটা আমি বলতেই পারবো না। আমি চোখ বন্ধ করে বলতে পারবো যে বিএনপি ক্ষমতায় আসবে। এর কারণটা হলো যে বিএনপি আসলে গত 17 বছর ধরে বিএনপির স্ট্রংনেস এবং তারা যেভাবে তাদের নিপীড়িত হয়েছে, বাট কাঠামোগত ভাবে কিন্তু তারা অনেক শক্তিশালী একটি রাজনৈতিক দল। এবং আওয়ামী লীগ যেমন একটি বড় রাজনৈতিক দল, ঠিক বিএনপিও কিন্তু ঠিক সেইভাবে একটি বড় রাজনৈতিক দল। এবং যেহেতু মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ এখন নাই, নাই বলবো না, আওয়ামী লীগ এখন উপেক্ষিত বা একটু ব্যাকওয়ার্ড, একটু খারাপ ভাবে পজিশনে আছে, তাহলে মাঠটা কিন্তু আসলে এখনো বিএনপির দখলে। তো নির্বাচন যদি এখন হয় এবং কোনো অঘটন যদি, বা কোনো অঘটন বলবো না, কোনো ঘটনা যদি না ঘটে, যখন আমি বলি কোনো ঘটনা, তখন আমি এখানে একটি তৃতীয় শক্তির কথা বলছি, যে সবসময় কিন্তু এই সময়গুলোতে তৃতীয় শক্তি আবির্ভাব হওয়ার একটা সুযোগ থাকে। মনে করেন যে আগের যে রাজনৈতিক দলগুলো বা আমাদের দেশের যে রাজনৈতিক দল, বিএনপি, আওয়ামী লীগ, তারপর হলো আপনার জামাত ইসলাম বা এবং অন্যান্য দলগুলো, তারা অথবা তাদের নিয়ে অথবা তাদের থেকে কিছু নেতৃত্বরা যারা সৎ, ভালো এবং তারা মুক্ত চিন্তা করে, দেশপ্রেম নিয়ে চিন্তা করে, এবং সেই সাথে আমাদের ছাত্র জনতা এবং যারা নিউট্রাল মানুষ, যারা এতদিন স্পেস পায়নি বা যারা এতদিন দেশপ্রেম ছিল বাট কিন্তু সুযোগ পায়নি, এই আওয়ামী লীগ, বিএনপি বা দুই পরিবারের রাজনৈতিক রোষানলে তারা আগ্রহী ছিল না, তাদের কিন্তু এখন সুযোগ একটা কিছু দেশের জন্য করা। তো তারাই যদি আসে, তাহলেই আমি বলবো যে হয়তো বা সুযোগ আছে যে বিএনপির অবর্তমানে হয়তো ওই দল বা তৃতীয় শক্তি যদি সেইভাবে শক্তি সঞ্চয় করতে পারে, হয়তো বা তারা ক্ষমতায় আসতে পারবে। কিন্তু আমি যদি আজকের প্রেক্ষাপটে, আজকের দিনের প্রেক্ষাপটে আমি যদি বলি, অবশ্যই না, জামাত ইসলামের এখনো ওই প্রেক্ষাপট বা রাজনৈতিক শক্তি হয়নি যে তারা বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় আসতে পারবে। যদি নির্বাচন হয়, ফেয়ার ইলেকশনও যদি হয়, বিএনপি ক্ষমতায় আসার ধারণা অনেকটাই সুনিশ্চিত। ধন্যবাদ।
ধন্যবাদ ব্যারিস্টার মুফতি ইসলাম। আমি পরবর্তী আরেকটা বিষয় নিয়ে আমি ব্যারিস্টার হক ইমানুল হামিদের কাছে যাব। ব্যারিস্টার ইমানুল হামিদ, আপনি যদি বলেন যে বাংলাদেশে আহ, যে যদি নির্বাচনে বিএনপি বিএনপির সাথে যে প্যারালালি যদি জামাত ইসলামিক দলগুলোর সাথে জোট করে বা জাতীয় পার্টির সাথে যদি জোট করতে সমর্থ হয়, সেই ক্ষেত্রে তারা কি কোনোভাবে মানে আহ, সরকারে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? আর সরকারে যদি না যায়, তাহলে বিএনপি যদি ধরেন ক্ষমতায় গেল, সেই ক্ষেত্রে বিএনপি কি এককভাবে যেতে কোনোভাবে বাধার সৃষ্টি হয় কিনা, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। থ্যাংক ইউ মিস্টার রেজা। আসলে বিএনপি গত যে কয়েকটা ইলেকশন হয়েছিল, 91, 96, 2001, 2007, ওগুলো তো আমরা বিএনপির এভারেজ ভোট পার্সেন্টেজ হচ্ছে বিটুইন 30-35% মানুষকে তারা রিপ্রেজেন্ট করেন বলে যতটুকু রেকর্ড পাওয়া যায়, বোঝা যায় 30-35% লোকজন বিএনপিকে সাপোর্ট করেন। সেম ততটুকু আওয়ামী লীগও এবং জাতীয় পার্টি, জামাত এবং অন্যান্য দল মিলে বাকিটা। এখন মনে করেন বিএনপির ভোটের সাথে যখন আওয়ামী লীগের সাথে ফাইটটা হয় যে অতীতের ইলেকশনে, বিএনপির ভোটের সাথে জামাতের ভোটগুলা, ইসলামিক মাইন্ডেড ভোটগুলা, এনটি ইন্ডিয়া, এনটি আওয়ামী লীগ সব ধরনের ভোটাররা কিন্তু যুক্ত হয়। যখন ইসলামিক দলগুলাকে বিএনপির পাশ থেকে সরিয়ে ফেলবে, আমার অ্যাজাম্পশন হচ্ছে সেই ক্ষেত্রে যে বিএনপির ভোট বাড়বে না, বিএনপির ভোট কমবে। এখন কোয়েশ্চন হচ্ছে আওয়ামী লীগের ভোটগুলা যাবে কোথায়? আগামীতে যে ইলেকশন হবে সেখানে আমি মনে করি না, আমার ব্যক্তিগত মত, যে আওয়ামী লীগ 300 আসনে ক্যান্ডিডেট দিতে পারবে। কারণ ওই ইলেকশন আসতে আসতে তাদের উপরের লেভেলের যত সম্ভাব্য ক্যান্ডিডেট আছে সবাই দেখা যাবে পালিয়ে গেছে, মামলা খেয়ে তারা এখন রাজনীতির মাঠে নাই। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ শূন্য ছড়া হিসাবেই থাকবে। কিছু কিছু জায়গায় হয়তো তাদের কিছু নমিনেশন থাকবে, 2-4 জন লিডার হয়তো বের হয়ে আসবেন, সেটা খুবই নমিনাল। সেই ক্ষেত্রে তাদের, আমার যতটুকু মনে হয়, সেই ক্ষেত্রে তারা তাদের ভোটগুলা কোন দিকে যাইতে পারে তার একটা ডিরেকশন দিবে। এখন সেই ডিরেকশন কি বিএনপির দিকে যাবে, না ইসলামিক দলগুলার দিকে যাবে, না সেখানে আরো কিছু দল আছে যেমন নতুন যে দলগুলা হচ্ছে সেই দল দিকে যাবে, নাকি জাতীয় পার্টির দিকে যাবে? যেহেতু জাতীয় পার্টি বিরোধী দল ছিল আওয়ামী লীগের সময়, সেই হিসাবে তারা অনেক সময় নিন্দিত হচ্ছেন। সেই জিনিসগুলো দেখার বিষয়। এখন ইন জেনারেল সমস্ত ইসলামিক দলগুলা যদি একটা জোট গঠন করে, ইনক্লুডিং জামাত, সেখানে যদি জাতীয় পার্টি যদি থাকে, তাহলে বিএনপির পক্ষে 1 লাফে ক্ষমতায় চলে যাওয়া আমার মনে হয় না সহজ হবে, যতই বলুক। কারণ প্রত্যেকটা জায়গাতেই দেখা যাবে তাদের আগের যে ভোট ব্যাংক সেটা আর নাই, সেটা ভেঙে গেছে। কিছু ভোট নিয়ে গেছে নতুন রাজনৈতিক দলগুলা, কিছু নিয়ে গেছে জাতীয়তাবাদী দলগুলা, অন্যান্য যেসব রাজনৈতিক বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাস করে তারা, ইসলামিক পন্থীরা নিয়ে গেছে ইসলামিক ভোটগুলা। সেই ক্ষেত্রে এনটি আওয়ামী লীগ সেই ইয়েটা কাজ করবে না, এনটি ইন্ডিয়া কাজ করবে না। এখন বিটুইন বিএনপি এবং এনটি বিএনপি এই মতবাদটা যদি থাকে মার্কেটে, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে বিএনপির পক্ষে একা 151টা সিট নেওয়াটা জটিল হইতে পারে। ধন্যবাদ ব্যারিস্টার ইমানুল হামিদ। সেই বিষয়ে ব্যারিস্টার আক্কাস চৌধুরী, আপনি কি বলবেন? আমি একমত আসলে ওনার সাথে যে প্রতিদিনই আসলে রাজনীতির মাঠের খেলার পরিবর্তন হয়। এখন আপনি যদি আজকের দিনের প্রেক্ষাপট বলেন, এখানে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো দলই নাই, কিন্তু আগামীকাল কিন্তু আজকের মতো হবে এমন গ্যারান্টিও দিতে পারছে না। আমরা যদি অতীতের নির্বাচনগুলোর কথা খেয়াল করি, আমরা এমনও দেখব যে কোনো একটা কনস্টিটিউয়েন্সি, আমি পরিপূর্ণ সারা দেশে চিত্র বলবো না, কোনো একটা সংসদীয় আসনে দেখা গেল একজন প্রার্থীর ব্যাপারে একটা খবর নির্বাচনের ভোটের 1 দিন বা 2 দিন আগেই হুট করে চাউর হয়ে উঠলো যে উনি এই অপকর্মের সাথে জড়িত ছিলেন বা তিনি ওই অপকর্মের সাথে জড়িত ছিলেন। দেখা গেল পুরো ভোটের চিত্রটাই ওই 2 দিনের মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই ধরনের জিনিসগুলো নির্বাচনী মাঠে বা এখানকার আমাদের ওভারঅল সারা বাংলাদেশের মাঠের মধ্যে এই জিনিসগুলো পরিবর্তন নানাভাবে হতে থাকবে। আপনি যদি একটু 2 দিন আগের ঘটনায় দেখেন, দক্ষিণ চট্টগ্রামে স্রেফ কয়েকটা বিলাসবহুল গাড়ির চলাফেরা নিয়েই ওই অঞ্চলের বিএনপি রাজনীতিতে একটা বড় ধরনের ঝড় বয়ে গেছে, চলমানও আছে। আমি যদি আরেকটু স্পেসিফিকলি বলি,
জি। এদেশ থেকে যারা অর্থ নানাভাবে বিদেশে পাচার করেছেন, সেই অভিযোগের শীর্ষস্থানীয় একজনের একটা শিল্প প্রতিষ্ঠানের ভিতর থেকে কিছু বিলাসবহুল গাড়ি বের করে নিয়ে হয়তো অন্য কোথাও নিয়ে গিয়েছে, হয়তো বের করাতে সহযোগিতা করেছে। এই ধরনের একটা অভিযোগের ভিত্তিতেই দেখা গেল যে একটা আহ, আহ, জেলা কমিটিকে স্থগিত বা ভেঙে দেওয়া হলো। একজন নির্যাতিত স্থায়ী কমিটির সদস্য বিদেশ থেকে ফিরেছেন, এয়ারপোর্টে নেমে ভাই আমার গাড়িতে উঠেন না, ওনার গাড়িতে উঠেন, এই অবস্থায় কোনো একটা গাড়িতে উঠেছেন, ওই গাড়ির রেজিস্ট্রেশন কার নামে ছিল সেই নিয়ে উনি শোকজের মুখোমুখি আছেন। এইভাবে প্রতিদিন প্রতি ঘন্টায় রাজনীতির নানা রকমের মোড চেঞ্জিং অথবা ওয়েব চেঞ্জিং কিছু অ্যাক্টিভিটিস ঘটতে থাকবে, এটাও একটা বিষয় থাকে। আর একটা জিনিস এখানে অ্যাড করা যেতে পারে যে এদেশের মানুষ তো আসলে দুই দলে ও চেষ্টা করতে করতে একেবারে হাঁপিয়ে উঠেছে, হয় বিএনপি নয় আওয়ামী লীগ। এই ধরনের নির্বাচন যখন ছিল তখনকার কথা বলছি, অন্য সময় যখন নির্বাচন ছিল না বা নির্বাচন নামে বিভিন্ন নাটক ছিল, সেখানে জাতীয় পার্টির একটা দীর্ঘ সময় ধরে রাষ্ট্র ক্ষমতা থাকার সুযোগ ছিল। ওটা বাদ দিলে যখন বিশ্বাসযোগ্য নির্বাচন বা আপাত বিশ্বাসযোগ্য নির্বাচন এদেশে যখনই হয়েছে, তখনই ঘুরে ফিরে হয় এদিক নয় ওদিক। এখন মানুষের মধ্যে তো পরিবর্তিত সময়ে এমন একটা বিষয় যদি চলে আসে কোনো না কোনো ভাবে, বা আমাদের যারা এখন তরুণ তাদের সংখ্যা তো বিশাল, তারা যদি কোনোভাবে চিন্তা করে যে লেটস ট্রাই সামথিং নিউ, তো তখন আসলে সেই নিউটা কে হয়ে উঠতে পারে সেটাও দেখার বিষয়। এখন এই জন্যই সময় আসলে সব জিনিসগুলোর জবাব দিবে। তবে এই মুহূর্তে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো কোনো পলিটিক্যাল পার্টি এককভাবে বা ইভেন আমি যদি বলি যে জোটগতভাবে সেভাবে আমি দেখছি না। আর আওয়ামী লীগ যেটা বলছে, আওয়ামী লীগের ভোট স্বাভাবিকভাবেই এটা বাম ঘরানার ভোটের সাথে একটু বেশি যায়। সেক্ষেত্রে এদেশে এখনো ক্রিয়াশীল অনেকগুলো বাম রাজনৈতিক দল আছেন, ওনারা নিশ্চয়ই হয়তো একটা বাম মোর্চা তৈরি করলে সেদিকে ওনারা একটা ভালো সুবিধা এখান থেকে হয়তো আদায় করে নিতে পারবেন। সুতরাং এই জিনিসগুলো সময়ের পরিপ্রেক্ষিতে আমরা হয়তো আরো অনেকভাবে দেখব। তবে এখনই এই বিষয়ে কমেন্ট করাটা একটু টু আর্লি টু কমেন্ট আমি বলবো আর কি। আরো কিছু সময় যাক, আরো কিছু সময় গেলে জি, দেশের অবশ্যই নির্বাচনী অবশ্যই ব্যারিস্টার আক্তার চৌধুরী, আমরা সেই সময়ের অপেক্ষায় রয়েছি। আমি যাব সেই সঙ্গে আমাদের পরবর্তী আলোচক ব্যারিস্টার মুফতি ইসলামের কাছে। ব্যারিস্টার মুফতি ইসলাম, আপনি যদি বলেন যে বাংলাদেশের এই যে ভোটের রাজনীতিতে যেটা একেবারে আনপ্রেডিক্টেড ঘটনা ঘটে যায়, যেটা রিসেন্টলি ব্যারিস্টার আক্তার চৌধুরী উদাহরণ দিলেন যে কক্সবাজারের একজন রাজনৈতিক নেতার একটা মানে সমালোচনা বা একটা জেলা কমিটি বাতিল করতে হলো। এই ধরনের সিচুয়েশনে তৃতীয় দল যদি ক্ষমতায় আসে, সেখানে একটা বিষয় হতে পারে, বা তৃতীয় দল সংখ্যাগরিষ্ঠতা যদি কোনোভাবে এই যে রাজনীতির মাঠের খেলা, সেটা কিন্তু আনপ্রেডিক্টেবল। এখন আমার প্রশ্ন হলো, আমরা যেটা শুনতে পাচ্ছি যে অনেকেই বলছেন যে যারা ছাত্র জনতার বিপ্লবের সাথে জড়িত বা যারা যেই মোটিভেশন নিয়ে যা বিপ্লব হয়েছে বাংলাদেশে, সেই মোটিভেশন হলো একটা সমতার বাংলাদেশ হবে, এখানে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না, এইখানে সবাই সমান, সবাই তার রাজনৈতিক অধিকার এবং ব্যক্তিগত অধিকার সে চর্চা করবে। সেই বিষয়ে আমার কোশ্চেন হচ্ছে, আমরা ধরে নিচ্ছি অনেকেই বলছে যে বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এই পিঠ ও পিঠ। এই বিষয়ে যদি আপনি সংক্ষেপে বলেন, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে সংক্ষেপে বলেন, এটাকে আপনি কিভাবে খণ্ডাবেন যে যে আসে হয়তো আওয়ামী লীগের, বিএনপি যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগের মতোই হবে, আবার একটা অরাজকতা সৃষ্টি হবে, আবার দুর্নীতি হবে, স্বৈরাচারের দিকে আবার যেতে পারে, এই যে একটা রটনা, এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ রেজা ভাই, আপনি যথার্থই আসলে বলেছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের শাসনে বাংলাদেশের জনগণ নিষ্পেষিত, এবং বাংলাদেশের জনগণ আর এই জিনিস বা সেম ধরনের দুর্নীতি পরায়ণ জিনিস দেখতে চায় না, তারা নাভিশ্বাসে আক্রান্ত। কিন্তু এখানে মন্দের ভালো বলতে যে কথাটা হয়, তখন মন্দের ভালোর পক্ষে বাংলাদেশের জনগণ যায় এবং মন্দের ভালোকে বাংলাদেশের জনগণ ভোট দেয়। আমরা আজকে 17 বছরে আওয়ামী লীগের দুঃশাসনের কথা বলছি, ঠিক সেই সাথে আমাদের ভুলে গেলে হবে না, বিএনপি যখন ক্ষমতায় ছিলেন তারাও কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক অন্যায় অভিযোগ রয়েছে। এবং সেই ক্ষেত্রে আপনার কতগুলো মানুষ এই অন্যায় যে হয়েছে, দুর্নীতি যে হয়েছে, কতটুক বিচার হয়েছে এবং বিচারগুলো কি পলিটিক্যাল না, এটা আবার আরেকটা ইস্যু। তো সবকিছু মিলে আসলে বাংলাদেশের জনগণ অতিষ্ঠ, বাট কিছু করার থাকে না।
ভোট তো দিতে হবে, কাউকে না কাউকে সাপোর্ট দিতে হবে। সো একবার হয়তো আওয়ামী লীগকে ভোট দিয়ে সরকার ক্ষমতায় নিয়ে আসে, জনগণ ক্ষমতায় নিয়ে আসে, আবার হয়তো বা বিএনপি কে ভোট দিয়ে জনগণ ক্ষমতায় নিয়ে আসে। এখন কথা হলো যে তৃতীয় শক্তি যদি সৃষ্টি হয় বা খুব গঠনমূলক যদি শক্তি হয়, আমার মনে হয় বাংলাদেশে আসলে এখন বেস্ট টাইম বাংলাদেশের জনগণের বা যারা রাজনীতিতে আসতে চায়, যারা দেশকে ভালোবাসে, যারা রাজনৈতিক চেতনাকে দেশপ্রেমের চেতনাতে বিশ্বাস করে, তাদের আসলে এখনই সময়। এবং এটা কিন্তু আমি বলবো যে আওয়ামী লীগের সব মানুষ খারাপ বা বিএনপি সব মানুষ খারাপ, এটা কিন্তু অ্যাকচুয়ালি কথাটা এরকম না। বিএনপি তো অনেক ভালো মানুষ আছে, অনেক দূরদর্শী অভিজ্ঞ মানুষ আছে, আওয়ামী লীগে অনেক দূরদর্শী অভিজ্ঞ মানুষ আছে, দেশপ্রেমিক আছে, এবং জনগণের ভিতরে অনেক দূরদর্শী মানুষ আছে, অভিজ্ঞ মানুষ আছে, দেশপ্রেম আছে। তো এই কাঠামোগুলোকে ব্যবহার করে নতুন কোন শক্তির হাতে ক্ষমতা দিয়ে যাওয়া গেলেই হয়তো বা বাংলাদেশের মানুষ হয়তো একটু স্বস্তির জায়গা পাবে। তো এই ক্ষেত্রে আমি অবাক হব না, আমি সারপ্রাইজ হব না যদি কোনো একটা শক্তি এরকম সৃষ্টি হয়। গণতান্ত্রিক শক্তি হতে হবে। আমরা পূর্বে যা দেখেছি গণতান্ত্রিক অগণতান্ত্রিক ভাবে এসে বা ফোর্সফুলি এসে এরকম যাতে কখনো না হয়। গণতান্ত্রিক একটা শক্তি হতে হবে, দক্ষ শক্তি হতে হবে, দেশপ্রেমিক শক্তি হতে হবে, যারা দেশের ক্ষমতায় বা রাজনীতিতে আসতে ইচ্ছুক এবং রাজনীতিতে ক্ষমতায়নের মাধ্যমে, ক্ষমতার দায়িত্ব প্রাপ্ত হওয়ার মাধ্যমে দেশপ্রেম বা দেশাত্মবোধ বা দেশীয় দেশপ্রেমকে এগিয়ে নিয়ে দেশের উন্নয়নের কাজে মনোযোগ দিবে। যদি এটা হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশের জনগণ হয়তো বা অনেকভাবেই আমি একটু জোর গলায় বলতে পারি যে বাংলাদেশের জনগণ আসলে আকৃষ্ট হবে তাদেরকে রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের পক্ষে কাজ করার জন্য। ধন্যবাদ। আমরা তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে সেরকম কোনো শক্তি আসলে এই অল্প সময়ে সম্ভব নয়। যেটা ধরেন আপনি নির্বাচন যদি আমরা যেটা বলি যদি ২ বছর ৩ বছরও যদি সময় নেয়, সেই ক্ষেত্রে এত অল্প সময়ে কি আপনার কোনো সরকার কি বা কোনো দল কি এভাবে সেই পর্যায়ে যেতে পারে কিনা বিএনপি কে এড়িয়ে? সেটা কি সম্ভব? আপনার কি মনে হয়? এটা এটা একটা অবশ্যই একটা গুড কোশ্চেন। আসলে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, তাদের এগেনস্টে অনেক ভালো, তারা বিএনপির বিএনপির প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা খালেদা জিয়া বা বর্তমান নেতৃত্বে যারা আছেন, তাদের অনেকের ভিতরে অনেক ভালো মানুষ আছে এবং তাদের অবকাঠামো, রাজনৈতিক দূরদর্শী এবং রাজনৈতিক বিস্তার অনেক বড়। এবং যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নাই, তারা বলবো সর্বে এখন রাজনৈতিক মাঠে, এবং তাদেরকে হারিয়ে নতুন একটা শক্তি আসা কিন্তু আসলেই খুবই খুবই যদি শক্তি না হয় তাহলে কিন্তু আসলে তাদেরকে হারানো সম্ভব না। আবার এটাও ধন্যবাদ। সত্যি জি। আবার না, এটাও সত্যি অসম্ভব কিছু না রাজনৈতিক প্রেক্ষাপটে। আমার পূর্ববর্তী ভাই যেমন বললেন যে, বা একটু আগে যে আমরা এক্সাম্পল দিলাম যে দক্ষিণ চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো, যেকোনো এরকম কিন্তু আনপ্রেডিক্টেবল রাজনৈতিক সিচুয়েশন প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়। যে কোনো সময় চেঞ্জ হতে পারে। সো কি যে হবে, কখন হবে, এটা আসলে বলা যাচ্ছে না। মাত্র ১ মাস হলো, আরো আমরা সময় এটা দেখি, আমাদের সময় আসলে বলে দিবে। আমাদেরকে অপেক্ষা করতে হবে সময়ের জন্য। সুপ্রিয় দর্শক, আজকে যারা প্রোগ্রাম দেখেছেন আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা খুবই উপকৃত হবেন এবং আমাদের যারা সম্মানিত আলোচক রয়েছেন সবাই খুব সুন্দরভাবে অনেক কিছু বলেছেন। যদি আমাদের এই বিষয়গুলো নিয়ে আরেকটু আমরা আশা করি ভবিষ্যতে আমরা আবারও পর্যালোচনা করব। রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে কি হতে যাচ্ছে বা কে কারা ক্ষমতার মেরুকরণে কাদের হাতে ক্ষমতা যাবে, এই বিষয়টা সময়ের অপেক্ষা আমাদেরকে করতে হবে। সময় এখনো সেটা খুবই আর্লি। আমাদের বক্তারা যেটা বলেছেন যে এখনো খুব আর্লি যে এটা ভাবার যে কে ক্ষমতায় আসবে। সো নির্বাচন কখন হবে সেটা নিয়েও আমাদের মধ্যে একটা সংশয় রয়েছে, কত দেরি হতে পারে। সো এই বিষয়গুলো যখন একবারে সেটেল হয়ে যাবে, নির্বাচনী একটা পরিবেশ তৈরি হবে, তখন অবশ্যই বোঝা যাবে কারা ক্ষমতার দৌড়ে এগিয়ে। এখনই আমরা বলতে পারছি না জামাত, না বিএনপি, না অন্য কোনো দল ক্ষমতার দৌড়ে এগিয়ে। সো আপনারা যারা প্রোগ্রামটি দেখছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের আমাদের সম্মানিত অতিথিদেরকে আবারও স্বাগতম বা ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।